দেখুন, আপনারা যেমনটা ভাবছেন এমন কিছুই না। উনি হলেন আমার বস, আর আমি হলাম ওনার সামান্য একটা কর্মচারী। আমরা এখানে এসেছিলাম বিজনেস মিটিংয়ে। এই, তুই সবাইকে এত এক্সপ্লেনেশন দিচ্ছিস কিসের জন্য? এত এক্সপ্লেনেশন দেওয়ার তো কিছুই নাই। আর আপনারা এই শুরুটা করেছেন কে? দেখুন ম্যাডাম, ইনারা হলেন ভীষণ ভয়ঙ্কর লোক। ইনাদের সাথে প্লিজ এভাবে কথা বলবেন না। ইনারা যদি একবার আপনার বিরোধিতা শুরু করে তাহলে আমরা এখান থেকে কেউ বেরোতে পারবো না। বললেই হলো আমরা বেরোতে পারবো না? দেখেন, সকলে ধরা খাইয়ার পর এক কথাই কয় যে আমরা কিছু তো করি নাই, আমরা তো এইখানে ঘুরতে আইছি, আমরা তো অফিসিয়াল কাম করতে আইছি। কিন্তু অফিসিয়াল কাম কি এই বনে জঙ্গলে হয়? আমাগরে কি বোকা পাইছেন? যত আকাম কুকাম সব আমাদের এলাকাতে এসে করবেন, আবার আমরা কিছু বললে উল্টো চোখ দেখাবেন। এই ধর তোরা, এদেরকে এদেরকে নিয়ে চল প্রধানের বাড়িতে যাই, তারপর প্রধান যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে। আশিকের কথা শুনে কয়েকজন লোক এসে অহনা আর আরিয়ানের হাত ধরল এবং তাদের হাত ধরে টানাটানি শুরু করে দিল। আরিয়ান আর অহনা দুজনে অনেক বাধা দিচ্ছে, কিন্তু এতগুলো মানুষের সাথে তারা পেরে উঠছে না। তারা মূলত আজকে রাঙ্গামাটি এসেছিল কারণ আগামীকাল তাদের একটা মিটিং আছে। অহনা হলো বাংলাদেশের নামিদামি বিজনেসম্যান নিলয় চৌধুরীর একমাত্র মেয়ে। বাবা অসুস্থ থাকায় তাকে ব্যবসার হাল ধরতে হয়েছে। আর আরিয়ান হলো অহনার কোম্পানির একজন সামান্য কর্মচারী। রাঙ্গামাটিতে মিটিং থাকার কারণে অহনা তার অ্যাসিস্ট্যান্ট আরিয়ানকে সাথে নিয়ে এসেছে। মিটিং আগামীকাল হয়, আজকে হাতে সময় ছিল, তাই তারা আশেপাশে ঘুরতে বেরিয়েছিল। পাহাড়ের উপর মেঘের আনাগোনা দেখে অহনার খুব ভালো লাগছিল। পাহাড়ের ওই নির্জন রাস্তায় কোনো মানুষজন ছিল না। তারা দুজনে একা একা হাঁটছিল আর কালকের মিটিং নিয়ে টুকটাক কথা বলছিল। কিন্তু রাস্তা একদম ফাঁকা থাকায় এলাকাবাসী তাদের দুজনকে দেখে সন্দেহ করে বসে। কি হয়েছে রে আশিক? এই ভর দুপুরে কাদের দইরা আনলি? আর এই মাইয়াটা এত চিল্লাইতেছে কে? দেখেন প্রধান সাহেব, এদেরকে ওই নির্জন পাহাড়ি রাস্তায় আজেবাজে অবস্থায় ঘুরতে দেখেছি। জিজ্ঞেস করলে কয় মিটিং করতে আইছে। ওই জঙ্গলে কিসের মিটিং প্রধান সাহেব? এরা শহরের মানুষ, আমাগো এলাকার পরিবেশ নষ্ট করতে আসে। আপনারা কি পাগল হয়ে গেছেন? আমি এই সামান্য কর্মচারীকে বিয়ে করব কেন? আপনারা জানেন আমি কে? আপনাদের সাহস তো কম না যে আমার গায়ে হাত দিচ্ছেন। ম্যাডাম প্লিজ চুপ থাকেন। প্রধান সাহেব, বিশ্বাস করেন আমরা শুধু একটু ঘুরতে বের হয়েছিলাম। আমরা কোনো খারাপ কাজ করি নাই। এই শোনো বাপু, আমাগো গ্রামের নিয়ম না খুব কড়া। কোনো ভিন্ন পুরুষ আর ভিন্ন নারী যদি নির্জনে ধরা পড়ে, তবে তাদের সাজা হবে না হয় এখনই বিয়া করতে হবে। এটাই আমাগো সমাজের নিয়ম। বদনাম তো আমাগো গ্রামেরই হবে। ঠিক কইছেন প্রধান সাহেব, এদের এখন বিয়া দিয়া দেন। শহরের মানুষ আইসা আমাগো গ্রামের নাম ডুবাইত, এটা হইতে দেওয়া যাইব না। কাজী সাহেব রে ডাক দিব নাকি? খবরদার, একদম বিয়ের কথা মুখে আনবেন না। আরিয়ান, তুমি দাঁড়ায় দাঁড়ায় এসব কি শুনছো? কিছু একটা করো। প্রধান সাহেব, উনি আমার বস। আমরা যদি বিয়া করি তবে আমাদের চাকরি সম্মান সব যাবে। দয়া করে আমাদের ছাইড়া দেন। কোনো কথা শুনবো না। এই, তোরা কাজী সাহেবরে ডাক দে। এখনই এদের বিয়া হবে। আর যদি বিয়া না করে, তবে এদের দুইটারে সারা রাত ওই অন্ধকার ঘরে বন্দি করে রাখ। কাল সকালে পুলিশে খবর দিমু, তখন পুলিশ বুঝবে এরা কি করতে আসছিল। প্রধান সাহেবের হুকুম শুনে আরিয়ান আর অহনা দুজনেই থমকে গেল। অহনার মাথায় এখন দুশ্চিন্তা কাজ করছে, সে কি একজন সাধারণ কর্মচারীকে বিয়ে করবে? আর আরিয়ান ভাবছে এই বিয়ে হলে তার চাকরির কি হবে। গ্রামবাসীরা তখন তাদের দুজনকে একটা ঘরে বন্দি করার জন্য নিয়ে যেতে লাগলো। প্রধান সাহেবের হুকুমে গ্রামের লোকজন আরিয়ান আর অহনাকে জোর করে টেনে নিয়ে গিয়ে একটি পুরনো জীর্ণ ঘরে ঢুকিয়ে দিল। ঘরটা বাইরে থেকে তালা মেটে দেওয়া হয়েছে আর বাইরে কয়েকজন লোক পাহারা দিচ্ছে। ঘরের ভেতরে ধুলোবালি আর ভ্যাপসা গন্ধ। অহনা এই অবস্থায় নিজেকে সামলাতে না পেরে রাগে ফেটে পড়েছে। সে ঘরের এক কোণে দাঁড়িয়ে রাগে কাঁপছে আর আরিয়ান চুপচাপ একটা ভাঙ্গা বেঞ্চে বসে কপাল ঘষছে। এই আরিয়ান, তুই এইভাবে মূর্তির মতো বসে আছিস কেন? কিছু একটা কর, আমার দম বন্ধ হয়ে আসছে এই নোংরা ঘরে। ম্যাডাম, চিৎকার করে লাভ নেই, বাইরে লোক পাহারা দিচ্ছে। এখন পালানোর কোনো রাস্তা নেই। তুই এত শান্ত কিভাবে আছিস? তোর কি মনে মনে খুব বাসনা হচ্ছে যে আমাকে বিয়ে করবি?
মনে মনে লাড্ডু ফুটছে না? তোর মতো একটা সামান্য কর্মচারীর কপাল খুলে যাচ্ছে বলে তুই এখন চুপ করে আছিস? ম্যাডাম, আপনি একটু বেশি বলছেন। আমি আপনার কর্মচারী হতে পারি, কিন্তু আমারও একটা আত্মসম্মান আছে। আপনার মতো প্যানিক করে আর মাথা গরম করে আমরা এখান থেকে বের হতে পারবো না। তাই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কিভাবে এই বিপদ থেকে বাঁচা যায়। ঠান্ডা মাথা? আমার মান সম্মান সব শেষ হতে চলেছে, আর তুই বলছিস ঠান্ডা মাথায় চিন্তা করতে? তুই জানিস আমার বাবা যদি এই খবর পায় তবে তার কি অবস্থা হবে? আমি সব জানি ম্যাডাম, কিন্তু এই লোকগুলো জেদি। আপনি যদি এদের সাথে আরও খারাপ ব্যবহার করেন তবে এরা আরও ক্ষেপে যাবে। আমাদের এখন এমন কিছু করতে হবে যাতে এরা বিশ্বাস করে যে আমরা নির্দোষ, অথবা রাতের অন্ধকারে পালানোর সুযোগ খুঁজতে হবে। পালানো? এই পাহাড়ে আমি এক পাও চলতে পারি না, আর তুই বলছিস পালানো? সব দোষ তোর। কেন তুই আমাকে এই নির্জন রাস্তায় নিয়ে গেলি? ম্যাডাম, আপনি তো বললেন আবহাওয়া ভালো, তাই একটু হাঁটবেন। আমি তো শুধু আপনার পিছু পিছু আসছিলাম। এখন আমাকে দোষ দিয়ে কি হবে? চুপ করে বসেন, দেখি কোনো উপায় বের করা যায় কিনা। অনারাকে গজগজ করতে করতে ঘরের অন্য পাশে গিয়ে বসলো। বাইরে পরিবেশটা একদম থমথমে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গ্রামের লোকজন কাজের জন্য অপেক্ষা করছে। অনার মনে হচ্ছে তার সাজানো জীবনটা আজ ওলটপালট হয়ে যাবে। আরিয়ান জানালার ভাঙ্গা শিক ধরে বাইরের দিকটা বোঝার চেষ্টা করছে। রাত গভীর হচ্ছে। অন্ধকার ঘরে বসে অহনা আর আরিয়ান দুজনেই অস্থির হয়ে আছে। বাইরে পাহারাদারদের গলার আওয়াজ শোনা যাচ্ছিল এতক্ষণ, কিন্তু হঠাৎ সব চুপচাপ হয়ে গেল। আরিয়ান জানালার ভাঙা শিক দিয়ে উকি মেরে দেখলো পাহারাদাররা বোধহয় একটু দূরে গিয়ে বিড়ি ধরাচ্ছে। এই সুযোগটা কাজে লাগাতে হবে। ম্যাডাম শুনুন, পাহারাদাররা এখন একটু দূরে আছে। এই ঘরের পেছনের দিকের একটা কাঠ আলগা হয়ে আছে, আমি ওটা সরিয়ে রেখেছি। ওখান দিয়ে বের হওয়া যেতে পারে। আপনি তাড়াতাড়ি আসুন। আমি ওই সরু গর্ত দিয়ে কিভাবে বের হব? আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে। আর বনের মধ্যে অন্ধকারে যদি সাপ থাকে? ম্যাডাম, আপনার জামা কাপড় বাঁচাবেন নাকি মান সম্মান বাঁচাবেন সেটা ঠিক করেন। ধরা পড়লে কিন্তু আজই এই গ্রামে বিয়ে হয়ে যাবে। দোহাই লাগে, দেরি করবেন না। আরিয়ান অনেক কষ্টে কাঠের তক্তাটা সরালো। তারপর সে নিচে আগে বের হয়ে অহনাকে হাত ধরে টেনে বের করলো। চারিদিকে খুঁতখুঁটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। পাহাড়ের গায়ে টর্চ লাইট জ্বালানো সম্ভব না, তাই তারা অন্ধকারে হাতটাত্রে বনের দিকে দৌড়াতে শুরু করলো। অহনা শহরের মেয়ে, কখনো এভাবে বনের ঝোপঝাড়ের ভিতর দিয়ে হাঁটেনি। তার পা ছিলে যাচ্ছে, শাড়ি কাটাই আটকে যাচ্ছে, কিন্তু প্রাণের ভয়ে সে আরিয়ানের হাত ধরে শক্ত করে ধরে দৌড়াচ্ছে। কিন্তু দুর্ভাগ্য তাদের পিছু ছাড়ল না। বনের শুকনো পাতার মচমচে শব্দে গ্রামের পাহাড়দাররা সজাগ হয়ে গেল। ওই কে যাই রে? রতন, দেখ তো ঘরের কপাট কি খোলা? ওরে সর্বনাশ, এরা তো জানালা ভাইঙ্গা পালাইছে। এই ধর ধর, ওইদিকে গেছে, ধর শালারে। চারিদিক থেকে টর্চের আলো আর মানুষের চিৎকার শোনা যেতে লাগলো। আরিয়ান আর অহনা বেশ দূর যেতে পারল না। বনের একটা ঢালের কাছে আসতেই রতন আর আশিক তাদের ঘিরে ধরল। কয়েকজন মিলে আরিয়ানকে মাটিতে ফেলে দিল আর অহনাকে শক্ত করে ধরে বলল, অনেক তেজ না তোদের? শহর থেকে এখানে আইসিস পালানোর ড্রামা করতে? তোরা কি ভাবছিস আমরা কিছুই বুঝি না? এই যে ম্যাডাম, অনেক তো ডায়লগ দিচ্ছিলেন যে আপনারা কাজ করতে আইছেন, কাজ করতে আসলে কেউ এমন চোরের মতো পালায়? তারা দুজনকে আবার টেনে হিসেবে সেই প্রধান সাহেবের উঠোনে নিয়ে আসলো। এবার গ্রামের মানুষের ভিড় আরো বেড়েছে। সবার চোখে মুখে রাগ। প্রধান সাহেব এবার গলার স্বর আরো গম্ভীর করে চেয়ারে বসলেন। আমি তো ভাবছিলাম তোদের একটু ছাড় দেওয়া যায় কিনা। তোরা শহরের মানুষ, ভুল করে হয়তো একা একা ঘুরতে আসছিস, কিন্তু এখন তো তোরা প্রমাণ করে দিলি যে তোরা আসলেই অপরাধী। নির্দোষ হলে কেউ এভাবে পালায় না, বুঝলি? আপনারা ভুল বুঝছেন। আমরা শুধু ভয়ে পালানোর চেষ্টা করেছিলাম। আমাদের প্লিজ ছেড়ে দিন। চুপ করেন ম্যাডাম, এখন আর কোনো কথা চলবে না। তোদেরকে আমরা একটু চাপ দিয়েছিলাম দেখার জন্য যে তোরা আসলে কি করিস, কিন্তু তোরা যে পালানোর চেষ্টাটা করলি এতে আমরা এখন শিওর যে তোরা আকাম কুকাম করতে আইছিলি। এখন তোদের ছাড়া যাবে না। ঠিক কইছেন প্রধান সাহেব, এরা ধোয়া তুলসী পাতা না, এদের এখনই সাজা হওয়া দরকার। কাজী সাহেব আইসা পড়ছে, এখন আর কোনো দেরি করা যাইব না। প্রধান সাহেব, দয়া করে একটা কথা শুনুন। আপনারা যা ভাবছেন তা ঠিক না।
আমরা কোনো অন্যায় করিনি। আমাকে মারুন, যা খুশি করুন, কিন্তু ওনাকে ছেড়ে দিন। এত কথা বারবার কমু না। এই, তোরা পালানোর চেষ্টা কইরা আমাকে সন্দেহ আরো বাড়াইছিস। এখন তোদের বিয়েই হবে। কাজী সাহেব, আপনি আপনি শুরু করেন। আজ রাতেই এদের কাবিন হবে, আর কাল সকালে এই এলাকা থেকে দূর করে দেওয়া হবে। অহনা অসহায়ভাবে মাটির দিকে তাকিয়ে রইল, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে বুঝতে পারছে এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। আরিয়ান অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার সামান্য একটা ভুলের জন্য আজ তার বসকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। গ্রামের মহিলারা এসে অহনাকে ঘিরে ধরল আর কাজী সাহেব তার খাতা খুলেন। উঠানের মাঝখানে কাজী সাহেব খাতা খুলে বসেছেন। চারদিকের গ্রামে উৎসুক মানুষের ভিড়। হারিকেনের আলোয় সবার মুখগুলো অদ্ভুত দেখাচ্ছে। অহনা এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে কি ঘটতে যাচ্ছে। সে বারবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, আর এখন তাকে এই অজপাড়া গায়ের এক সাধারণ ছেলের সাথে বিয়ের পিড়িতে বসানো হচ্ছে। মেয়েটার নাম যেন কি বললেন, আর বাবার নাম? আপনারা তাড়াতাড়ি নাম ধাম বলেন, রাত অনেক হয়েছে। আমি কোনো নাম বলবো না। আমি এই বিয়ে মানি না। আপনারা জোর করে আমার বিয়ে দিতে পারেন না। এটা আইনত অপরাধ। আপনারা সবাই জেলে যাবেন। আরে রাখেন আপনার আইন। আমাদের এলাকা আইসা আকাম করবেন আর আইনের ভয় দেখাইছেন? ওই মিয়া, কাজী সাহেব রে নাম কন। আমি বিয়ে করব না মানে করবই না। তোমরা যদি আমাকে জোর করো তবে আমি নিজের জান দিয়ে দেব, তাও এই সামান্য কর্মচারীকে বিয়ে করব না। আরিয়ান, তুই একটা কাপুরুষ। তুই কিছু বলছিস না কেন? অনেক হইছে আর না। এই মেয়ে, তুমি মনে করছো আমরা তামাশা করছি? হ্যাঁ, আমাদের গ্রামের সম্মান নিয়ে তুমি সিনিমিনি খেলবা আর আমরা সাইরা দিব? আই আসিক, এদের দুইটারে খুঁটির সাথে বা। কি করবো প্রধান সাহেব? এই মেয়ে, যখন সোজা আঙুলে ঘি তুলবে না তখন বাঁকা আঙুল করতে হইব। এদের দুইটারে উলঙ্গ কইরা গ্রাম ঘোরাও, তারপর চুন কালিমা খাইয়া করই চুবনি দাও। দেখি কার কত বড় জেদ এই মেয়ের। আমাদের গ্রামের নিয়ম অমান্য করলে এটাই হবে তার সাজা। প্রধান সাহেবের এই ভয়ঙ্কর কথা শুনে অহনার ফর্সা মুখটা ভয়ে নীল হয়ে গেল। সে ভাবতে পারেনি এই মানুষগুলো এত নিষ্ঠুর হতে পারে। আরিয়ান এতক্ষণ চুপ থাকলো, এবার আর থাকতে পারল না। সে বুঝতে পারছে অহনাকে বাঁচাতে হলে এখন এই পথ ছাড়া আর কোনো উপায় নেই। থামুন, দয়া করে থামুন। আপনারা ম্যাডামকে কিছু বলবেন না, ওনার গায়ে হাত দেবেন না। আমরা বিয়ে করব। আমরা রাজি। তুই কি বললি আরিয়ান? তোর কত বড় সাহস! তুই বললি আমরা বিয়ে করব? তুই কি আগে থেকে এই মতলব করে রেখেছিলি? ম্যাডাম, এছাড়া আর কোনো রাস্তা নেই। এরা যা বলছে তা ওরা করেই ছাড়বে। আপনার সম্মান আর জান বাঁচাতে হলে এছাড়া আমার আর কিছু করার নেই। দয়া করে শান্ত হন। তুই একটা ছোট লোক, সুযোগ পেয়ে এখন আমাকে তোর বউ বানাতে চাইছিস? আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না আরিয়ান, কোনোদিনও না। অহনা রাগে আর ঘৃণায় আরিয়ানের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সুযোগ পেলে তাকে মেরেই ফেলবে। কিন্তু আরিয়ান তার সেই চাহনি উপেক্ষা করে মাথা নিচু করে কাতর চোখে মাটির দিকে তাকিয়ে রইল। তার ভেতরে কতটা ভেঙে গেছে সেটা সে কাউকে বুঝতে দিল না। কাজী সাহেব এবার বিয়ে পড়ানো শুরু করলো। আরিয়ান আহমেদ, আপনি কি 3 লক্ষ টাকা দেনমোহর নিলয় চৌধুরীর কন্যা অহনা চৌধুরীকে বিবাহ করতে রাজি আছেন? বলুন কবুল। কবুল। কাজী সাহেব এবার অহনার দিকে খাতা এগিয়ে দিলেন। অহনা কলমটা হাতে নিয়ে থরথর করে কাঁপছিল। তার মনে হচ্ছিল এই কলমটা না, সে যেন নিজের মৃত্যুর পরোয়ানা সই করছে। চারপাশে মানুষের চাপের মুখে তার পরিস্থিতির শিকার হয়ে তাকে সই করতে হলো। কাজী সাহেব যখন ঘোষণা দিলেন যে তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে, তখন গ্রামের মানুষ একটা উল্লাস করে উঠল। অহনার চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছে। যে মানুষটাকে সে নিজের তুচ্ছ মনে করত, আজ তার নামটাই তার নামের পাশে বসে গেল। আরিয়ান এখনো মাথা নিচু করে বসে আছে। সে জানে এই বিয়ে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। অফিসে সেই প্রভাবশালী সিনিয়র ম্যাডাম এখন তার বিবাহিত স্ত্রী, কিন্তু এই স্ত্রী তাকে কোনোদিন ভালো নজরে দেখবে না। বিয়ে তো শেষ হলো, কিন্তু বিপদ যেন কাটছে না। প্রধান সাহেবের হুকুম দিলেন আজ রাতটা তাদের গ্রামেই থাকতে হবে। আরিয়ানার অহনাকে আবার সেই আগের ঘরে নিয়ে যাওয়া হলো। এবার আর তাদের হাত বাঁধা নেই। গ্রামের মহিলারা ঘরটা কোনো মতে একটু গুছিয়ে দিয়ে বাইরে থেকে তালা মেরে চলে গেল। ঘরের ভেতরে একটা পুরনো চৌকি আর একটা টিমটিমে হারিকেন জ্বলছে। ঘরে ঢোকার পর থেকে অহনার চুপচাপ, কিন্তু দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই যেন সে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। এখন খুব খুশি লাগছে না তোর আরিয়ান? এই দিনটার জন্যই কি তুই আমাকে পাহাড়ে নিয়ে এসেছিলি?
একটা সামান্য পিয়নের ঘরের ছেলে হয়ে তুই কি না আজ আমার স্বামী হওয়ার সাহস দেখালি? তুই কি ভেবেছিস ওই কাজে একটা খাতায় সই করালেই তুই সত্যি সত্যি আমার স্বামী হয়ে গেছিস? ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি তখন যদি বিয়েতে রাজি না হতাম তবে ওরা আপনার সাথে যা করত সেটা আমি সহ্য করতে পারতাম না। আপনার সম্মান বাঁচানোর জন্য আমি এই কাজটা করেছি। আমার কোনো দোষ নেই এতে। সম্মান বাঁচিয়েছিস নাকি নিজের ভাগ্য বদলেছিস? তুই তো জানিস আমার বাবার কত টাকা। তুই ভাবছিস এই বিয়ের উসিলায় তুই আমার সম্পত্তি আর ব্যবসার মালিক হয়ে যাবি? তুই যে কত বড় ধূর্ত সেটা আমি আজকে বুঝলাম। শোন আরিয়ান, আমার মতো রূপসী আর বড়লোকের মেয়েকে যে কেউ বিয়ে করলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করবে। আর তুই তো আমার অফিসের সামান্য একজন পিয়ন। তুই তো মনে মনে এখন স্বপ্ন দেখছিস কিভাবে আমার পাশে ঘুমাবি, কিভাবে আমার হাত ধরবি। আমি কখনো আপনার সম্পত্তির দিকে নজর দেইনি আর দেবও না। আমি জানি আমার যোগ্যতা কতটুকু। আপনি আমাকে ছোটলোক বলছেন, গরিব বলছেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি আপনার সাথে কোনো খারাপ মতলব নিয়ে আসিনি। আপনি এখন মেজাজ খারাপ করছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন। একদম মুখ সামলে কথা বলবি। তুই আমাকে জ্ঞান দিবি না। শোন আরিয়ান, তুই কি জানিস আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে ইমনের সাথে। আমার 2 বছরের রিলেশনশিপ। আমরা কত স্বপ্ন দেখেছি একসাথে। এখন আমি ইমনকে কি জবাব দেব? ও যদি জানতে পারে আমার অফিসের একটা সামান্য পিয়নের সাথে আমার বিয়ে হয়ে গেছে, তবে ও কি আমাকে মেনে নেবে? তুই আমার সাজানো জীবনটা এক নিমেষে ছাড়খাড় করে দিলি। ইমনের সামনে আমি মুখ দেখাবো কিভাবে? ম্যাডাম, আমি জানতাম না আপনার এঙ্গেজমেন্টের কথা, কিন্তু বিশ্বাস করেন পরিস্থিতি আমাদের বাধ্য করেছে। চুপ কর একদম। তোর কোনো অজুহাত আমি শুনতে চাই না। শোন, তোর সাথে আমার একটা ডিল আছে। কালকে এখান থেকে বের হওয়ার পরে আমি এই বিয়ে ভাঙার ব্যবস্থা করব। উকিল ডেকে ডিভোর্স পেপার রেডি করব। আর যতদিন না এই বিয়েটা সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে ততদিন পর্যন্ত তুই আমার স্বামী না আর আমি তোর স্ত্রী না। আমরা আগে যেমন ছিলাম, অর্থাৎ আমি তোর বস আর তুই আমার সামান্য এমপ্লয়ি, ঠিক তেমনি থাকবো। অফিসের কাজে বা লোকালয়ে তুই আমার থেকে 10 হাত দূরে থাকবি। আমি আপনার কথা বুঝতে পেরেছি ম্যাডাম। আমারও এই বিয়ে নিয়ে কোনো আগ্রহ নেই। শুধু বুঝতে পারলে হবে না, মনে রাখবি বাইরের মানুষ বা ইমন যদি কোনোভাবে এই বিয়ের কথা জানতে পারে তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর জীবন আমি তছনছ করে দিব। অফিসে বা অন্য কোথাও যদি তুই এই বিয়ের কথা মুখ দিয়ে বের করিস তবে তোকে আমি জেলের ভাত খাওয়াবো, মনে থাকবে? আপনি যা বলবেন তাই হবে ম্যাডাম। আমি এই বিয়ের কথা কাউকে বলবো না। আমি মেঝেতেই শোবো। আপনি চিন্তা করবেন না। আপনার গায়ে হাত দেওয়ার বা আপনার পাশে বসার কোনো ইচ্ছা আমার নেই। তুই এই মেঝেতে গিয়ে শো। এই চকিতে বসার সাহসও করবি না। কাল সকালে যদি আমরা এখান থেকে বের হতে পারি তবে সবার আগে আমি এই আপদ বিদায় করার কাজ করব। তুই আর তোর এই বিয়ে আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। ইমনকে যদি আমি হারাই তবে তার জন্য দায়ী থাকবি শুধু তুই। অহনা চৈকির ওপর বসে রাগে হতাশায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার চোখের সামনে বারবার ইমনের মুখটা ভেসে উঠছে, যে মানুষটাকে সে ভালোবাসে, যাকে সে সারা জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছে, তার কাছে সে এখন অপরাধী হয়ে গেল। একটা সামান্য পিয়নের সাথে তার নাম জড়িয়ে গেল। এটা ভাবতেই তার গা রিরি করে উঠছে। আর আরিয়ান জানালার পাশে মেঝের উপর গামছা বিছিয়ে শুয়ে পড়ল। বাইরে ঝিঝি পোকার শব্দ আর অহনার কান্নার আওয়াজ ছাড়া চারিদিকে আর কোনো শব্দ নেই। আরিয়ানের চোখেও ঘুম নেই। সে ভাবছে যে সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, যে মেয়ে তাকে মানুষ বলে গণ্য করে না, তার সাথে এক অন্ধকার ভবিষ্যতে জড়িয়ে গেল সে। অহনা মনে মনে শপথ নিল ঢাকা ফিরে যে কোনো মূল্যে এই বিয়ের চিহ্ন মুছে ফেলবে এবং ইমনের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। পরের দিন সকাল হতে গ্রামের লোকজন আরিয়ান আর অহনাকে ঘর থেকে বের করে দিল। রাতভর দুশ্চিন্তা আর কান্নাকাটির কারণে অহনার চোখ মুখ ফুলে গেছে, ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে আছে। কিন্তু আজ ভেঙে পড়লে চলবে না। আজ সেই বড় বিজনেস মিটিং, যার উপর অহনার বাবার কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করছে। এই ডিলটা সফল না হলে অহনার অসুস্থ বাবা বড় ধরনের ধাক্কা খাবেন, যা তার শরীর নিতে পারবে না। অহনা আর আরিয়ান কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসলো এবং মিটিং এর জায়গার উদ্দেশ্যে রওনা দিল। আরিয়ান আমাকে কেমন দেখাচ্ছে? ক্লায়েন্টরা কি আমার চোখ মুখ দেখে কিছু বুঝতে পারবে? আমার হাত পা কাঁপছে। যদি আমি ঠিকমতো প্রেজেন্টেশন দিতে না পারি তবে বাবার স্বপ্ন সব শেষ হয়ে যাবে। ম্যাডাম, আপনি অনেক স্ট্রং।
কালকের ঘটনাটা একটা দুঃস্বপ্ন ছিল, ওটা ওখানেই ফেলে আসুন। এখন শুধু কাজের কথা ভাবুন। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তবে কিন্তু মিটিংটা নষ্ট হয়ে যাবে। একটু চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিন। তুই বুঝতে পারছিস না আরিয়ান, আমার মাথায় শুধু কালকের ওই কাবিননামার কথাই ঘুরছে। মনে হচ্ছে আমি একটু নোংরা জলে আটকে গেছি। এই অবস্থায় আমি হাসি মুখে বিজনেসের কথা বলবো কিভাবে? ম্যাডাম, নিজেকে শান্ত করুন। আজকে ডিলটা আপনার বাবার জন্য কত জরুরি সেটা আপনার চেয়ে ভালো কেউ জানে না। আপনি ড্রেসিং রুমে গিয়ে মেকআপ ঠিক করে নিন। আমি ফাইলগুলো সব রেডি করে রাখছি। আপনার ডানে বামে আমি সব সময় আছি। আপনি শুধু আত্মবিশ্বাস নিয়ে কথা বলবেন। মিটিং শুরু হলো। রাঙামাটির বড় এক রিসোর্টে বড় বড় সব ক্লায়েন্টরা বসে আছে। অহনা যখন কথা বলতে উঠল তখন সে বারবার থমকে যাচ্ছিল। তার গলায় কথা আটকে আসছিল, হাত কাঁপছিল। সে বারবার আরিয়ানের দিকে তাকাচ্ছিল। আরিয়ান তখন একটু দূরে দাঁড়িয়ে ইশারায় তাকে আশ্বস্ত করছিল এবং বারবার সাহস দিচ্ছিল। ম্যাডাম, ভয় পাবেন না। আপনি আমাদের কোম্পানির বস। আপনি পারবেন। স্রেফ নিজের বাবার হাসি মুখের কথা চিন্তা করেন। ফাইলটা খুলে দেখেন, আমি সব গুছিয়ে দিয়েছি। আমি পারছি না আরিয়ান, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব অস্বস্তি লাগছে। ম্যাডাম, আপনি যদি এখন হাল ছেড়ে দেন তবে আমাদের সব পরিশ্রম মাটি হয়ে যাবে। আপনি শুধু স্ক্রিনের দিকে তাকান আর কথা বলুন। মনে করুন এখানে আমি ছাড়া আর কেউ নেই। আমি আপনার সাথে আছি। আরিয়ানের এই বারবার কনফিডেন্স দেওয়ার ফলে অহনা আস্তে আস্তে নিজেকে সামলে নিল। সে বুঝতে পারল আরিয়ান তাকে ছোট করার চেষ্টা করছে না, বরং এই বিপদের সময় ছায়ার মতো পাশে দাঁড়িয়ে আছে। আরিয়ানের সহায়তায় অহনা খুব সুন্দরভাবে মিটিংটা শেষ করলো। ক্লায়েন্টরা ডিলটা সাইন করতে রাজি হয়ে গেল। সই হওয়ার সাথে সাথে অহনা এক দীর্ঘশ্বাস ছাড়ল। মিটিং শেষ করে তারা যখন বাইরে বের হলো অহনা তখন অনেকটা শান্ত, কিন্তু আরিয়ানের দিকে তাকাতে তার মনে পড়ে গেল কালকের এই অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা। আরিয়ানের উপর রাগটা এখনো আছে, কিন্তু আজকের উপকারের জন্য সে মনে মনে কিছুটা হলেও কৃতজ্ঞ। মিটিংটা ভালোই হয়েছে। ডিলটা সই না হলে বাবার সামনে মুখ দেখাতে পারতাম না। এই ক্রেডিটটা তোকে দিলাম আরিয়ান, কারণ তুই আজকে আমাকে অনেক সাপোর্ট দিয়েছিস। ম্যাডাম, এটা আমার দায়িত্ব ছিল। আপনার বিপদ মানেই কোম্পানির বিপদ। আমি শুধু চেয়েছি আপনি যেন সফল হন। ধন্যবাদ, কিন্তু মনে রাখিস আরিয়ান, এই ডিল সই হয়েছে বলে এটা ভাবিস না যে আমাদের মাঝখানে সব বদলে গেছে। এই ডিল যেমন প্রফেশনাল, আমাদের সম্পর্কটাও তেমনই থাকবে। এখন গাড়ি বের কর, আমাদের দ্রুত ঢাকায় ফিরতে হবে। ইমন হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আরিয়ান গাড়ি বের করলো। অহনা আবার সেই গম্ভীর আর মেজাজি বস হয়ে সিটে বসলো। তারা ঢাকার পথে রওনা দিল। অহনার মনে এখন একটাই চিন্তা, কিভাবে ইমনের মুখোমুখি হবে আর কিভাবে এই বিয়ের ঝামেলা চুকিয়ে ফেলবে। কিন্তু আরিয়ান মনে মনে ভাবছে এই ডিলটা হয়তো সফল হলো, কিন্তু তার নিজের জীবনে ডিলটা যে কতটা জটিল হয়ে গেল তা শুধু সেই জানে। ঢাকা ফেরার পুরোটা রাস্তা অহনা একটা কথাও বলেনি। তার মাথার ভেতর শুধু ইমনের মুখটা ঘুরছিল। রাঙ্গামাটি সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে সে এখন নিজের চিরচেনা শহরে। গাড়িটা যখন অহনার বাড়ির সামনে থামলো সে আরিয়ানের দিকে একবারও না তাকিয়ে কটকট করে ভেতরে চলে গেল। আরিয়ানও দীর্ঘশ্বাস ফেলে নিজের মেসের দিকে রওনা দিল। অহনা বাসায় ফিরে দ্রুত ফ্রেশ হয়ে নিল। আজ সন্ধ্যায় ইমনের সাথে তার দেখা করার কথা। আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করার সময় অহনার হাত বারবার কাঁপছিল। সে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে গ্রামে যা হয়েছে তা স্রেফ একটা দুর্ঘটনা, এর কোনো বাস্তব ভিত্তি নেই। না, আমাকে স্বাভাবিক থাকতে হবে। ইমন যেন কিচ্ছু বুঝতে না পারে। আমি তো আর স্বেচ্ছায় বিয়ে করিনি, ওটা ছিল জীবন বাঁচানোর তাগিদ। কিন্তু ইমনের চোখে চোখ রাখবো কিভাবে? ওই কাবিননামার কথা মনে পড়লেই তো আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। সন্ধ্যায় ঢাকার এক নামি দামি রেস্টুরেন্টে ইমনের সাথে দেখা হলো অহনার। ইমন সব সময়কার মতো হ্যান্ডসাম আর হাসি খুশি। অহনাকে দেখতে সে এগিয়ে এসে তার হাত ধরল। অহনা চমকে গিয়ে হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে জোর করে হাসলো। কি ব্যাপার অহনা, তোমাকে আজ একটু অন্যরকম লাগছে কেন? রাঙ্গামাটি গিয়ে কি খুব বেশি টায়ার্ড হয়ে গেছো, নাকি মিটিং নিয়ে খুব টেনশনে ছিলে? আরে না ইমন, তেমন কিছু না। মিটিংটা খুব সাকসেসফুল হয়েছে, বাবার ডিলটা কনফার্ম। আসলে জার্নিটা অনেক লম্বা ছিল তো, তাই হয়তো একটু ক্লান্ত লাগছে। তাছাড়া আর কোনো সমস্যা নেই। যাক, শুনে ভালো লাগলো। আঙ্কেলও খুব খুশি হবেন। চলো আজ সেলিব্রেট করি। আমাদের বিয়ের আর মাত্র কয়েক মাস বাকি, তাই না? আমি তো দিন গুনছি।
ইমন যখন বিয়ের কথা বলল, অহনার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। তার মনে পড়ল সে তো আইনত এখন অন্যজনের স্ত্রী। ইমনের এই নিষ্পাপ বিশ্বাসের সামনে তার নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। ভেতরে ভেতরে এক তীব্র অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছে, কিন্তু বাইরে সে সেটা প্রকাশ পেতে দিচ্ছে না। সে ইমনের সাথে এমনভাবে কথা বলছে যেন তাদের মধ্যে সবকিছু একদম আগের মতোই স্বাভাবিক আছে। হ্যাঁ ইমন, সব ঠিকঠাক মতোই হবে। আমি তো ভাবছি কালকেই একবার শপিংয়ে যাব। তুমি ফ্রি আছো তো? তোমার জন্য আমি সব সময় ফ্রি, কিন্তু তোমার শরীর কি ভালো আছে? তুমি বারবার ঘামছো কেন? এসি তো ঠিকই চলছে। না না, আমি একদম ঠিক আছি। আসলে অনেক দিন পর তোমায় দেখলাম তো, তাই হয়তো একটু বেশি এক্সাইটেড লাগছে। চলো অর্ডার দিই, আমার খুব খিদে পেয়েছে। খাবারের টেবিলে তারা দুজনে বসে আছে। ইমন তার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে, আর অহনার মাথায় শুধু নেড়ে সায় দিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ইমনের হাসির উত্তর এসে হাসছে ঠিকই, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। তারা রেস্টুরেন্ট থেকে যখন বের হলো, তখন সেখানে অহনার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল। সবার সাথে ইমনের আর অহনার নিজেদের এমনভাবে উপস্থাপন করলো যেন তারা পৃথিবীর সুখীতম জুটি। ইমনের কাঁধে হাত দিয়ে অহনা সবার সাথে আড্ডা দিল, হাসলো, কিন্তু তার মনে কোণে বিষাদের কালো মেঘ জমেছিল। রাত 10টার দিকে ইমন অহনাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। বাসে ঢুকে অহনা দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। তার মনে হচ্ছে সে ইমনের সাথে অনেক বড় প্রতারণা করছে। একদিকে তার ভালোবাসার মানুষ ইমন, আর অন্যদিকে সেই অভিশপ্ত কাবিননামা আর আরিয়ান। আমি আর কতদিন এভাবে অভিনয় করতে পারবো? ইমন যদি কোনোদিন জানতে পারে যে আমি ওই আরিয়ানের সাথে কবুল বলেছি, তবে ও কি আমায় ক্ষমা করবে? না, আমাকে দ্রুত ওই আরিয়ানের কাছ থেকে ডিভোর্স নিতে হবে। ওকে এই শহর থেকেই তাড়াতে হবে। অহনার এই অস্থিরতা আর অপরাধ বোধের খবর ইমন কিছুতেই জানতে পারল না। সে তো নিজের স্বপ্নে বিভোর, কিন্তু অহনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। সে ভাবছে কাল অফিসে গিয়ে আরিয়ানকে কিভাবে ফেস করবে। সে কি পারবে আরিয়ানের সাথে সে আগের মতো রুক্ষ ব্যবহার করতে, নাকি রাঙ্গামাটির সেই পাহাড়ের স্মৃতি তাকে বারবার মনে করিয়ে দেবে যে এই ছেলেটাই এখন তার স্বামী? সকালবেলা অফিসে ঢোকার সময় অহনার বুকটা দুরুদুরু করছিল। রাঙ্গামাটি থেকে ফেরার পর এটাই অফিসের প্রথম দিন। অহনা নিজেকে খুব শক্ত রাখার চেষ্টা করছে। সে দামি পারফিউম মেখে চোখে সানগ্লাস লাগিয়ে কটকট করে নিচের কেবিনের দিকে এগিয়ে গেল। মনে মনে ভাবছে আরিয়ানকে দেখলে হয়তো মেজাজ খারাপ হবে, কিন্তু তাকে বুঝতে দেওয়া যাবে না যে তার মনে কোনো বড় ঝড় বয়ে যাচ্ছে। না, আমাকে একদম আগের মতো থাকতে হবে। আর আমি বস ও সামান্য পিয়ন। মাঝখানের ওই কয়েকটা ঘন্টা আমার জীবন থেকে মুছে ফেলতে হবে। অহনা কেবিনে বসে ফাইলের উপর চোখ বুলাচ্ছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আরিয়ান ভেতরে ঢুকলো, এক হাতে কফির মগ আর অন্য হাতে কিছু ফাইল নিয়ে। আরিয়ানকে দেখেই অহনা হাতটা একটু কেঁপে উঠল, কিন্তু সে ফাইল দেখার ভান করে মুখ নিচু করে রইল। অহনা ভাবছিল আরিয়ান হয়তো কাচামুচি করবে বা অপরাধীর মতো দাঁড়িয়ে থাকবে, কিন্তু আরিয়ান একদম স্বাভাবিক। গুড মর্নিং ম্যাডাম, এই যে আপনার ব্ল্যাক কফি আর আজকের মিটিংয়ের ফাইলগুলো। রাঙামাটির ডিলটা তো ফাইনাল হয়ে গেছে। এখন নেক্সট প্রসেসিংয়ের জন্য এই কাগজগুলো আপনার সাইন লাগবে। আরিয়ানার কণ্ঠস্বর একদম আগের মতোই শান্ত আর প্রফেশনাল। তার চোখে মুখে বা চাল চলনে বিন্দুমাত্র অস্বস্তি নেই। সে এমনভাবে কথা বলছে যেন তাদের মধ্যে পাহাড়ে কিছুই ঘটেনি, যেন সেই জোর করে বিয়ে বা কাজী সাহেব সবই ছিল নিছক কল্পনা। আরিয়ানের এই অতিরিক্ত স্বাভাবিক থাকাটা অহনাকে আরো বেশি অস্থির করে তুলছে। ফাইলগুলো এখানে রেখে তুই বাইরে যা। আর শোন, এখন থেকে আমার কেবিনে পারমিশন ছাড়া আসবি না। ঠিক আছে ম্যাডাম, আমি বাইরেই আছি। কোনো দরকার হলে বেল বাজাবেন, আমি আসছি। আরিয়ান বের হয়ে যাওয়ার পর অহনা বড় করে একটা নিঃশ্বাস ছাড়ল। তার ভেতরে ভেতরে তখন তোলপাড় চলছে। সে ভাবছে, এই ছেলেটা এত স্বাভাবিক কিভাবে? ও কি একবারও ভাবছে না যে আমার সাথে ওর একটা বিয়ে হয়েছে? ও কি পাথর নাকি? অহনার মেজাজটাও আরো খিটখিটে হয়ে যাচ্ছে। সে কাজের ফাঁকে ফাঁকে কাছের দেওয়ালের ওপাশে তাকাচ্ছে, যেখানে আরিয়ান অন্য এমপ্লয়ীদের সাথে হাসিমুখে কথা বলছে, ফাইল সরাচ্ছে। দুপুরের দিকে একটা ফাইলের দরকার পড়ায় অহনা আরিয়ানকে ডাকলো। আরিয়ান যখন সামনে এসে দাঁড়ালো, অহনা হঠাৎ মনে পড়ে গেল সেই রাতের কথা, যখন আরিয়ান মেঝেতে শুয়েছিল আর সে চৌকিতে বসে কাঁদছিল। এই কথা মনে আসতেই অহনার চেহারার এক্সপ্রেশন বদলে গেল। সে রেগে গিয়ে ফাইলটা টেবিলের উপর আছাড় দিল।
এই ফাইলটা গুছিয়ে রাখতে তোকে কে বলেছে? সব উল্টাপাল্টা করে রেখেছিস। তুই কি কাজে মন দিবি নাকি সারাদিন শুধু দাঁত কেলিয়ে হাসবি? ম্যাডাম, ফাইল তো সব ঠিকই আছে। আপনি কি অন্য কোনো ফাইল খুঁজছেন? দরকার হলে আমি সব আবার চেক করছি। তোর সাথে কথা বলাটাই আমার ভুল। তুই এখান থেকে যা, একদম আমার চোখের সামনে থাকবি না। আরিয়ান কোনো কথা না বলে মাথা নিচু করে ফাইলটা নিয়ে চলে গেল। আরিয়ানের এই নির্লিপ্ততা অহনাকে পাগল করে দিচ্ছে। অহনা মনে মনে ঠিক রাখার চেষ্টা করলেও তার ভেতরে অনেক ঝড় বয়ে যাচ্ছে। সে বারবার ইমনের কথা ভাবছে, আবার পরক্ষণে আরিয়ানের ওই শান্ত মুখের দিকে তাকিয়ে নিজেকে অপরাধী মনে করছে। পুরোটা দিন অহনা কোনো কাজে মন দিতে পারল না। আরিয়ান যতই সামনে আসছে সে ততই নিজেকে গুটিয়ে নিচ্ছে। অহনা মনে হচ্ছে সে যেন একটা অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে গেছে, আর সেই খাঁচার চাবিটা এই পিয়ন আরিয়ানের হাতে। মুখে রাগী ভাব ধরে রাখলো অহনার ভেতরে সেই দাপুটে বস ইমেজটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। দিন শেষে অহনা যখন অফিস থেকে বের হয়ে গেল, দেখলো আরিয়ান গেটের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধাকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে অহনার বুকটা কেমন যেন চিনচিন করে উঠল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। না, ও শুধু একটা কর্মচারী, এ ছাড়া আর কিছু না। আমাকে কালকের মধ্যেই ডিভোর্স পেপার রেডি করতে হবে। এই অস্বস্তি আমি আর সহ্য করতে পারছি না। ঢাকা ফেরার পর থেকেই অহনার বাড়িতে ইমনের সাথে তার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। ঘরদোর সাজানো, আত্মীয় স্বজনদের আনাগোনা সব মিলিয়ে বাড়িতে এক এলাহি কাণ্ড। কিন্তু অহনার মনে কোনো শান্তি নেই। সে সারাক্ষণ ভয়ে থাকে, এই বুঝি কেউ তার আর আরিয়ানের গোপন বিয়ের কথা জেনে গেল। এরই মাঝে একদিন হঠাৎ অহনার বাবা নিলয় চৌধুরী আরিয়ানকে বাড়িতে ডেকে পাঠালেন। আরিয়ান যখন বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকলো, অহনা তখন ড্রয়িং রুমে বসে ইমনের সাথে বিয়ের কার্ড দেখছিল। আরিয়ানকে দেখেই অহনার কপালে ভাঁজ পড়ল। তুই এখানে কি করছিস আরিয়ান? তোকে কে আসতে বলেছে? তোকে আমি মানা করিনি আমাদের বাড়ির আশেপাশে না আসতে? ম্যাডাম, বড় সাহেব আমাকে আসতে বলেছেন। উনি আমায় ফোন করেছিলেন। বাবা ফোন করেছে মানে? তোর সাথে বাবারও তো কিসের দরকার? তুই কি বাবাকে কিছু বলেছিস নাকি? খবরদার আরিয়ান, কোনো উল্টাপাল্টা করলে আমি তোকে ছাড়বো না। তুই তো সামান্য একজন পিয়ন, তোর সাথে বাবার ব্যক্তিগত কি কথা থাকতে পারে? মুখ সামলে কথা বলো অহনা। তুমি খুব ভালো করেই জানো আরিয়ান পিয়ন নয়, ও আমাদের কোম্পানির অপারেশনাল ম্যানেজার। জেনে শুনেও একটা মানুষকে বারবার এইভাবে ছোট করা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তাই না? তুমি আজকে যে গতিতে বসে অর্ডার দিচ্ছ সেটার খুঁটি মজবুত করেছে আরিয়ান। ওর যোগ্যতা নিয়ে কথা বলার আগে নিজের অহংকারটা একটু কমানোর চেষ্টা করো। বাবার কড়া কথা শুনে অহনা মাথা নিচু করে নিল। সে জানতো আরিয়ান অনেক বড় পোস্টে আছে, কিন্তু রাগরাম বেটির ওই দুর্ঘটনার পর থেকে তাকে পৌঁছানোর জন্য সে বারবার পিয়ন বলে ডাকে। নীলের চৌধুরী এসে আরিয়ানের কাঁধে হাত রাখলেন। আরিয়ান বাবা, আসো, এসো ভেতরে এসো। অহনা আসলে মানুষ চিনতে ভুল করেছে। তুমি জানো না মা, আমি কেন আরিয়ানকে এতটা ভালোবাসি। আজ আমি বেঁচে আছি শুধু এই ছেলেটার জন্য। আজ থেকে বছরখানেক আগে তুমি যখন অফিসে জয়েন করনি মা, তখন আমি একটা বিজনেস ট্যুরে গিয়েছিলাম। সাথে ছিল শুধু আরিয়ান। আসার পথে এক গভীর জঙ্গলের রাস্তায় হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আর আমাদের গাড়িটাও নষ্ট হয়ে গেল। নীলের চৌধুরী সেই দিনে সেই করুণ ঘটনার কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়লেন। সেদিনের কথা মনে পড়লে আজও ওনার গায়ের লোম খাড়া হয়ে যায়। সেই ঝড় বৃষ্টির রাতে মাঝ রাস্তায় আমার হঠাৎ হার্ট অ্যাটাক হলো। চারদিকে ঘন অন্ধকার, বাতাসের শস্য শব্দ আর অঝরে বৃষ্টি। ফোনে নেটওয়ার্ক ছিল না, আশেপাশে কোনো মানুষও ছিল না, ড্রাইভার ছিল না। আমরা দুজন একলা। আরিয়ান একা হাতে আমাকে গাড়ি থেকে নামালো, নিজের দামি শার্ট খুলে আমার মাথায় দিল যাতে আমি ভিজে না যাই। রাস্তাটা কাদায় মাখামাখি ছিল। আরিয়ান আমাকে পিঠে তুলে নিল। বিশ্বাস করবে না মা, সেই পিচ্ছিল পাহাড়ি রাস্তায় প্রায় 5 কিলোমিটার পথ ও আমাকে পিঠে করে নিয়ে দৌড়েছে। বারবার ও পিছলে কাদার মধ্যে পড়ে যাচ্ছিল। পাথরে ঘষা লেগে ওর হাত পা কেটে রক্ত বের হচ্ছিল, কিন্তু ও আমাকে একবারের জন্যও মাটি ছুঁতে দেয়নি। ও, তোমাকে এত পথ পিঠে করে নিয়ে গেছিল? হ্যাঁ মা, আমি আধা অজ্ঞান অবস্থায় দেখছিলাম ছেলেটা কাঁদছে আর আল্লাহকে ডাকছে যেন আমার কিচ্ছু না হয়। ওর নিজের পা দিয়ে রক্ত ঝরছিল। বৃষ্টির তোড়ে চোখের পানি মিশে
একাকার হয়ে যাচ্ছিল। একসময় ও ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু আবার দাঁতে দাঁত চিপে আমাকে তুলে দৌড়ানো শুরু করছিল। শেষ পর্যন্ত ও আমাকে একটা ছোট্ট সরকারি হসপিটালে নিয়ে গেল। ডাক্তাররা বলছিলেন আর 10 মিনিট দেরি হলেই আমাকে আর বাঁচানো যেত না। আরিয়ান নিজের রক্ত দিয়ে নিজের জীবন বাজি রেখে সেই দিন আমাকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল। সেই দিন থেকেই ও আমার কোম্পানির কোনো স্টাফ না, ও আমার নিজের ছেলের মতো। ওকে আমি অন্ধের মতো বিশ্বাস করি। বাবার মুখে আরিয়ানের এই ত্যাগের কথা শুনে অহনা একদম চুপ হয়ে গেল। সে জানতো আরিয়ান দক্ষ কর্মী, কিন্তু সে যে তার বাবার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিল সেটা তার জানা ছিল না। অহনা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান তখনও মাথা নিচু করে বিনয়ের সাথে দাঁড়িয়ে আছে, যেন সে বড় কোনো কাজই করেনি। আরিয়ান, অহনার বিয়ে ঠিক হয়েছে। আমি চাই এই বিয়ের সব তদারকি তুমি করবে। বাজারঘাট থেকে শুরু করে ডেকোরেশন, সব কিছুর দায়িত্ব তোমার উপর। আমি জানি তুমি থাকলে কোনো ভুল হবে না। এখন থেকে বিয়ের শেষ পর্যন্ত তুমি আমাদের বাড়িতেই থাকবে। গেস্ট হাউসে তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। বাবার এই সিদ্ধান্ত অহনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো আরিয়ানকে চোখের সামনে থেকে সরাতে চায়, অথচ এখন সে তার বাড়িতে 24 ঘন্টা থাকবে। ইমনের সাথে তার বিয়ের আয়োজনে আরিয়ান থাকবে, এটা ভাবতেই অহনার দম বন্ধ হয়ে আসছে। অহনা আরিয়ানের দিকে রাগী দৃষ্টিতে তাকালো, কিন্তু আরিয়ান কোনো কথা না বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে যাচ্ছে। নিলয় চৌধুরীর হুকুমে আরিয়ান এখন অহনাদের বাড়িতেই থাকছে। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি। পুরো বাড়ি আলোকসজ্জা করা হয়েছে। আত্মীয়দের আনাগোনায় বাড়ি গমগম করছে। আরিয়ান সকাল থেকে রাত পর্যন্ত এক মুহূর্তের জন্য বসে নেই। সে ডেকোরেশন থেকে শুরু করে ক্যাটারিং সার্ভিস সবকিছু একদম নিখুঁতভাবে সামলাচ্ছে। বাড়ির সবাই আরিয়ানের কাজে খুব খুশি, এমনকি ইমনের বাবা মাও আরিয়ানের ব্যবহারে প্রশংসা করছেন। কিন্তু অহনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সে দূর থেকে আরিয়ানকে দেখছে আর অবাক হচ্ছে। আরিয়ান এমনভাবে কাজ করছে যেন সে এ বাড়ির কোনো বাধ্য ছেলে। তার চোখে মুখে কোনো কষ্টের চিহ্ন নেই, বিরক্তি নেই। সে ইমনের সাথেও খুব স্বাভাবিকভাবে কথা বলছে আর ইমনের পছন্দের জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে। আরিয়ানের এই অতিরিক্ত স্বাভাবিক থাকাটাই অহনার সহ্য হচ্ছে না। তার মনে হচ্ছে আরিয়ান তাকে অপমান করার জন্য এতটা স্বাভাবিক থাকার নাটক করছে। এই ছোট লোকটা কি মানুষ নাকি অন্য কিছু? যে মেয়েটার সাথে ওর বিয়ে হয়েছে তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, অথচ সে নিজে সেই বিয়ের সব ব্যবস্থা করছে। ওর কি একটু গায়ে লাগছে না? আমাকে কি ও এতটা তুচ্ছ মনে করছে? একদিন দুপুরে বাড়িতে যখন সবাই খাবার খেতে ব্যস্ত, আরিয়ান তখন ড্রয়িং রুমের এক কোণে একটা লিস্ট মেলাচ্ছিল। অনার সুযোগ বুঝে আরিয়ানকে ইশারা করে ভেতরের একটা ফাঁকা ঘরে যেতে বলল। আরিয়ান ঘরে ঢুকতেই অহনা চট করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই অহনা তাকে সজোরে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। আরিয়ানের বুকের কলার শক্ত করে ধরে অহনা রাগী চোখে তার দিকে তাকালো। তুই এত স্বাভাবিক কিভাবে আছিস আরিয়ান? আমার ইমনের সাথে বিয়ে ঠিক হয়েছে, বাড়ির সব কাজ তুই করছিস, ইমনের সাথে হাসি মুখে কথা বলছিস। তোর কি একটু লজ্জা লাগছে না? তোর ভেতরে কি কোনো ইমোশন নেই? ম্যাডাম, আপনি হুট করে এমন করছেন কেন? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। বড় সাহেব আমাকে কাজগুলো করতে বলেছেন। তুই আমার প্রশ্নের উত্তর দে। তুই কি ভুলে গেছিস যে তুই আমাকে কবুল বলেছিলি? কাবির নামায় তোর আর আমার নাম পাশাপাশি লেখা আছে। সেই সম্পর্কের কোনো দাম নেই তোর কাছে? তুই এত নির্লিপ্ত কিভাবে থাকিস? তোর এই স্বাভাবিক থাকাটা আমার কাছে বিষ মনে হচ্ছে। দেখুন ম্যাডাম, আপনার সাথে আমার যে বিয়েটা হয়েছে সেটা পরিস্থিতির চাপে হয়েছে। আপনি নিজেই তো বলেছিলেন আপনি আমাকে মানেন না। আমি আপনার স্বামী নই। যেখানে আপনি আমাকে কিছুই মনে করেন না, সেখানে আমার অস্বাভাবিক হওয়ার তো কোনো কারণ নেই। আপনি ইমনের সাথে ভালো থাকবেন, সুখে সংসার করবেন, এটাই তো আপনি চেয়েছিলেন। আপনি যেটাতে খুশি বা আপনি যেটাতে ভালো থাকবেন, আমি সেটাই করব। তুই কি আমাকে রাগাতে চাইছিস? তুই কি বলতে চাইছিস? তোর একটুও খারাপ লাগছে না? তুই কি পাথর? আমার খারাপ লাগা বা ভালো লাগা দিয়ে তো কিছু যায় আসে না ম্যাডাম। আমি আপনার কর্মচারী ছিলাম, আছি আর থাকব। আমাদের বিয়ের কথা তো শুধু আমরা দুজন জানি, সমাজ বা আপনার পরিবার তো জানে না। তাই আমি চাইছি আপনি বিনা বাধায় আপনার পছন্দের মানুষকে বিয়ে করুন। আপনি শান্তি পেলে আমারও ভালো লাগবে। এখন প্লিজ আমাকে যেতে দিন, অনেক কাজ বাকি। তুই যাবি না। তুই কি জানিস
তোর এই শান্ত স্বভাব আমাকে কতটা কষ্ট দিচ্ছে। তুই একবার কেন বললি না যে আমি তোর স্ত্রী? তুই একবারও প্রতিবাদ করলি না কেন? তুই কি সত্যি চাস আমি ইমনের হয়ে যাই? আপনি তো এটাই চেয়েছিলেন ম্যাডাম। আমি শুধু আপনার ইচ্ছা পূরণ করছি। ডিভোর্সের পেপার রেডি হলে সই করে দেব, কথা দিচ্ছি। এখন আমাকে ছাড়ুন, বাইরে লোকে দেখলে ঝামেলা হবে। আরিয়ান একদম শান্ত গলায় কথাগুলো বলল। তার চোখে কোনো রাগ বা অভিমান ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শূন্যতা। অহনা আরিয়ানের কলার ছেড়ে দিয়ে পিছিয়ে এলো, তার হাত কাঁপছে। সে আরিয়ানকে অপমান করতে চেয়েছিল, তাকে ছোট করতে চেয়েছিল, কিন্তু আরিয়ানের এই মহানুভবতা আর শান্ত ব্যবহার উল্টো অহনাকে ছোট করে দিল। আরিয়ান দরজা খুলে বেরিয়ে গেল, আর অহনা সেই শূন্য ঘরে একা দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে ইমনের প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে, আর আরিয়ানের প্রতি তার এক অদ্ভুত টান তৈরি হচ্ছে যা সে ব্যাখ্যা করতে পারছে না। বিয়ের শপিং বলে কথা, তাই বাড়ির সবাই মিলে ঢাকার একটা বড় শপিং মলে এসেছে। নিলয় চৌধুরী অসুস্থ, সই নিয়ে আসতে পারেনি, তাই তিনি আরিয়ানকে পাঠিয়েছেন সবার সাথে থাকার জন্য। ইমন আর অহনা একসাথে হাঁটছে, তাদের পেছনে অহনার মা এবং ফুফাতো বোন নেহা। আরিয়ান সবার পেছনে ব্যাগগুলো হাতে নিয়ে শান্তভাবে হাঁটছে। অহনা বারবার আর চোখে আরিয়ানের দিকে তাকাচ্ছে। গতদিনের সেই ঘরোয়া তর্কের পর আরিয়ানের উপর তার রাগটা যেন একটা জেদে পরিণত হয়েছে। কিন্তু আজকের শপিংয়ে অহনার মেজাজ খারাপের কারণ আরিয়ান নয়, বরং নেহা। নেহা শুরু থেকেই আরিয়ানের আশেপাশে ঘুরঘুর করছে। আরিয়ান যখন সবার ব্যাগগুলো গুছিয়ে রাখছে, নেহা বারবার গিয়ে ওর পাশে দাঁড়াচ্ছে। নেহা মেয়েটা একটু চঞ্চল আর স্মার্ট। সে আরিয়ানকে কোম্পানির অপারেশনাল ম্যানেজার হিসেবে চেনে এবং আরিয়ানের সুদর্শন চেহারা আর শান্ত স্বভাব হয়তো তাকে একটু বেশি আকর্ষণ করছে। আরিয়ান ভাইয়া, এদিকে আসুন তো, দেখুন তো এই ড্রেসটা আমাকে কেমন মানাবে। নেহা আপু, আমি তো এসব বুঝি না। আপনি ম্যাডামকে বা আপনার মামিকে জিজ্ঞেস করুন, ওনারা ভালো বলতে পারবেন। আরে না, আপনার চয়েসটা আমার কাছে স্পেশাল মনে হয়। আপনি একটু ধরুন তো শাড়িটা, আর আমি আয়নায় দেখি। আরিয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে শাড়িটা ধরলো। দূর থেকে অহনা এই দৃশ্য দেখে রাগে ফেটে পড়ছে। ইমনের সাথে ড্রেস পছন্দ করার দিকে তার মোটেও মন নেই। তার মনে হচ্ছে আরিয়ানের গায়ে কেউ হাত দিলে বা ওর সাথে বেশি কথা বললে তার সহ্য হচ্ছে না। অথচ কয়েকদিন আগেই সে আরিয়ানকে কুকুরের মতো ঘৃণা করত। অহনা, এই লেহেঙ্গাটা দেখো, তোমার জন্য এটা পারফেক্ট হবে না? কি হলো, তুমি ওইদিকে কি দেখছো? দেখছি, যেটা খুশি নাও ইমন, আমার মাথাটা একটু ধরেছে। অহনা দাঁত মুখ খিচিয়ে নিজের রাগ দমন করার চেষ্টা করলো। একটু পরে সবাই কসমেটিক সেকশনে গেল। নেহা সেখানে কেউ আরিয়ানের হাত ধরে টানতে টানতে নিজের দিকে নিয়ে যাচ্ছে। আরিয়ান ভাইয়া, এই পারফিউমটা একটু শুকিয়ে দেখুন তো স্মেলটা কেমন। আমার খুব পছন্দ হয়েছে, আপনার কেমন লাগে? জি, ভালোই তো। আপনার পছন্দ মানেই আমার পছন্দ, আমি এটাই নিচ্ছি। আর শোনেন, আপনার জন্য একটা শার্ট পছন্দ করেছি আমি, ওটা কিন্তু ট্রায়াল নিয়ে দিয়ে দেখতে হবে। অহনা আর সহ্য করতে পারল না আরিয়ান তার বিবাহিত স্বামী। সেটা যতই গোপনে হোক না কেন, তার সামনে তার স্বামী অন্য একটা মেয়ের সাথে এভাবে হেসে সে কথা বলবে আর শার্ট গিফট নেবে, এটা অহনার কাছে অসহ্য মনে হচ্ছে। অহনা হনহন করে নেহার কাছে এগিয়ে গেল। নেহা, তুই কি শপিং করতে এসেছিস নাকি আরিয়ানের সাথে আড্ডা দিতে আসছিস? আর আরিয়ান, তোর কি কোনো কমন সেন্স নেই? তুই এখানে বাজারের ব্যাগগুলো ধরার জন্য এসেছিস, চয়েস করে দেওয়ার জন্য না। যা গিয়ে গাড়িতে ব্যাগগুলো রেখে আয়। আরে আপু, তুমি এত রাগ করছো কেন? আরিয়ান ভাইয়া তো খুব হেল্পফুল, ওনাকে একটু বিরক্ত মনে হচ্ছে না? তুমি কেন ফায়ার হচ্ছ? তুই চুপ করবি নেহা, বড়দের মাঝখানে বেশি কথা বলবি না। আরিয়ান, তোকে যেটা বললাম সেটা কর, এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকবি না। আরিয়ান কোনো কথা না বলে ব্যাগগুলো নিয়ে লিফটের দিকে চলে গেল। নেহা মুখ কালো করে অন্যদিকে চলে গেল। এমন অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে আছে। অহনা, তুমি ইদানিং আরিয়ানের উপর একটু বেশি রিয়েক্ট করছো। ও তো খারাপ কিছু করেনি, নেহাই তো ওকে রাখছিল। তুমি বুঝবে না ইমন, আমার মুড অফ, আমি এখন বাড়ি যাব। নেহা আর আরিয়ানের এই মাখামাখি দেখে অহনার মেজাজ এতই খারাপ হয়ে গিয়েছিল যে সে শপিং শেষ না করে বাড়ি ফিরে যেতে চাইল, কিন্তু ইমনের মা তাতে একদম রাজি হলেন না। তিনি অহনার হাত ধরে টেনে ধরলেন। আরে কি বলো অহনা মা, এখনই বাড়ি যাবে মানে? আমাদের বাড়ির বড় বউ হবে তুমি,
আর নিজের বিয়ের গহনা পছন্দ করে নেবে না? এটা তো হতেই পারে না। এখনো তো আসল শপিং বাকি। চলো, গহনার দোকানগুলো ওই দিকে। অহনা বাধ্য হলো ইমনের মায়ের সাথে জুয়েলারি সেকশনে যেতে। তার শরীর আর মন কোনোটাই সাই দিচ্ছিল না, কিন্তু বড়দের মুখের উপর কথা বলা যায় না। এদিকে আরিয়ান ব্যাগগুলো সব গাড়িতে রেখে আবার মলের ভিতর ফিরে এলো। সবার সাথে তো আর সে গহনার দোকানে গিয়ে ভিড় করতে পারে না, তাই সে মলের মধ্যে আনমনে এদিক ওদিক ঘুরতে লাগলো। আরিয়ান ভাবছে আর মাত্র কয়েকটা দিন, তারপর এই মেয়েটা চিরতরে অন্যের হয়ে যাবে। আরিয়ান মনে একটা চাপা কষ্ট থাকলেও সে সেটা কাউকে বুঝতে দিচ্ছে না। এদিকে জুয়েলারি দোকানে গয়না দেখা শেষ করে সবাই যখন শপিং মলের মেইন গেটের দিকে এগোচ্ছিল, তখনই হঠাৎ অহনার মনে পড়ল সে তার দামি পার্সটা দোকানের কাউন্টারে ফেলে এসেছে। মা, তোমরা এগো, আমি আমার পার্সটা দোকানে ফেলে এসেছি, ওটা নিয়ে এখনই আসছি। অহনা দৌড়ে মলের ভিতর চলে গেল। বাকিরা সবাই মলের বাইরে এসে গাড়ির কাছে দাঁড়ালো। ঠিক তখনই এক ভয়াবহ কাণ্ড ঘটল। হঠাৎ মলের ভেতর থেকে বিকট শব্দ শোনা গেল। চারিদিকে মানুষের চিৎকার শুরু হলো। মলের ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে। চোখের পলকে সেই আগুন পুরো মলে ছড়িয়ে পড়ল। দাউ দাউ করে আগুন জ্বলছে আর কালো ধোঁয়ার চারপাশ অন্ধকার হয়ে গেছে। মানুষ নিজের জীবন বাঁচাতে ছোটাছুটি করছে। বাইরে ইমনের পরিবার আর অহনার মা ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। তারা খেয়াল করলো অহনা এখনো বাইরে আসেনি। অহনার মা কান্নাকাটি শুরু করে দিলেন। আরিয়ান যখন দেখলো অহনা নেই, তখন তার কলিজা যেন শুকিয়ে গেল। সে পাগলের মতো ইমনকে গিয়ে ধরল। ইমন ভাই, ম্যাডাম কোথায়? উনি তো আপনাদের সাথেই ছিলেন। ও তো আসার সময় আবার মলের ভেতরে গিয়েছে ওর পার্স আনতে। ও গড, এখনো ভেতরে কি অবস্থায় আছে কে জানে। ইমনের চোখে মুখে চরম আতঙ্ক। সে মলের আগুনের দিকে একবার তাকালো, আরেকবার গেটের দিকে। ইমন যখন ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতে চাইল, তখন ইমনের মা শক্ত করে ইমনের হাত চেপে ধরলেন। না ইমন, তুই যাবি না। দেখেছিস ভেতরে কেমন আগুন? তুই গেলে আর ফিরে আসতে পারবি না। আমার একটা মাত্র ছেলে তুই, তোকে আমি মরতে দেব না। ইমন তার মায়ের কান্নারত চোখের দিকে তাকিয়ে থমকে গেল। সে আর পা বাড়াতে পারল না। তার চোখের সামনে তার হবু স্ত্রী ভেতরে জ্বলছে, কিন্তু সে নিজের জীবনের মায়ে দাঁড়িয়ে রইল। কিন্তু আরিয়ান তখন আর স্থির থাকতে পারল না। যখনই সে শুনল অহনা ভেতরে আটকা পড়েছে, তখন তার মাথা আর কাজ করলো না। সে কোনো কিছুর পরোয়া না করে আগুনের দিকে দৌড় দিল। এই যে ভাই, ভেতরে যাবেন না, পুরো মল ভেঙে পড়তে পারে। ওদিকে যাওয়া মানে নির্ঘাত মৃত্যু। আমাকে ছাড়ুন, আমার মানুষ ভেতরে আটকে আছে, আমি ওকে ছাড়া ফিরবো না। পুলিশ আর ফায়ার সার্ভিসের লোকেরা আরিয়ানকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আরিয়ান যেন অমানসিক শক্তি ফিরে পেল। সে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আগুনে লেলিহান শিখা আর বিষাক্ত ধোয়ার পরোয়া না করে মলের ভিতর ঢুকে পড়ল। বাইরে দাঁড়িয়ে সবাই চিৎকার করছে, কিন্তু আরিয়ান তখন আগুনের উত্তাপ উপেক্ষা করে শুধু একটা নাম ধরে চিৎকার করছে, অহনা। আরিয়ান জানে হয়তো সে নিজেও আর ফিরে আসবে না, কিন্তু যে মেয়েটাকে সে মনে মনে ভালোবেসে ফেলেছে এবং যে তার বিবাহিতা স্ত্রী, তাকে এভাবে মরতে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। মলের ভেতর যখন ভয়াবহ অবস্থা, দাউ দাউ করে আগুন জ্বলছে আর সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কালো ধোয়ার চারপাশ অন্ধকার, নিঃশ্বাস নেওয়াই অসম্ভব হয়ে পড়ছে। আরিয়ান নিজের মুখ গামছা দিয়ে চেপে ধরে পাগলের মতো অহনাকে খুঁজছে। ছাদ থেকে পোড়া কাটার কাঠের টুকরো খসে পড়ছে। আরিয়ান বারবার কাশছে, চোখে জ্বালা পোড়া করছে, তবু সে থামছে না। হঠাৎ দোকানের একটি পিলারের আড়ালে সে কাউকে দেখতে পেল। আরিয়ান কিছুটা যেতে দেখতে পেল অহনা চরম আতঙ্কিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ভয় তার শরীর থরথর করে কাঁপছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে একবার এগোনোর চেষ্টা করলো, আবার আগুনের তেজ দেখে পিছিয়ে আসছে। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে আগুনে লেলিহান শিখা ডিঙ্গিয়ে দৌড়ে অহনার কাছে চলে গেল। অহনা কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান তাকে সজোরে টান দিয়ে নিজের বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরল। আপনি কি পাগল হয়ে গেছেন? সামান্য একটা পার্স নিতে কেউ এভাবে আগুনের মধ্যে আসে? যদি আপনার কিছু হয়ে যেত? আপনি কি জানেন আপনার জন্য বাইরে সবাই কতটা অস্থির হয়ে আছে? আরিয়ানের গলা স্বরে তখন রাগার প্রচণ্ড দুশ্চিন্তা মেশানো ছিল। অহনা স্তব্ধ হয়ে আরিয়ানের বুকের মধ্যে মিশে আছে। যে আরিয়ানকে সে এতদিন ঘৃণা করে এসেছে, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আজ সেই লোকটা নিজের জীবন বাজি রেখে এই লেলিয়ান আগুনের ভেতর তাকে বাঁচাতে চলে এসেছে। অহনা নীরব চোখে আরিয়ানের এই সাহস আর উদ্দীপনা দেখে থমকে গেল।
সে কি বলবে তা যেন একদম ভুলে গেছে। তার দু চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। কাঁদবেন না ম্যাডাম, আমি এসেছি তো। শক্ত করে আমাকে ধরে রাখুন, আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। আগুন যেভাবে বাড়ছে তাতে যে কোনো সময় সব ভেঙে পড়তে পারে। আরিয়ান নিজের গায়ে চাদরটা দিয়ে অহনাকে ভালো করে ঢেকে দিল, যাতে আগুনের তাপ তার গায়ে না লাগে। তারপর সে অহনাকে আগলে ধরে আগুনের কুণ্ডি আর ধোয়ার মধ্য দিয়ে বাইরের দিকে এগোতে লাগলো। মলের ভেতরে আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু আরিয়ান তার হাত দিয়ে অহনাকে আগলে রেখেছে। অহনা শুধু দেখছে আরিয়ানের ঘামে ভেজা মুখ আর তার চোখে সেই লড়াকু চাহনি। এদিকে মলের বাইরে তখন হাহাকার চলছে। সবাই ধরে নিয়েছে ভেতরে যারা আছে তাদের আর ফিরে পাওয়া সম্ভব নয়। ঠিক তখনই কালো ধোয়ার পাহাড় ভেদ করে আরিয়ান অহনাকে নিয়ে গেট দিয়ে বেরিয়ে এলো। আরিয়ানের জামার এক পাশ পুড়ে গেছে, মুখে কালির দাগ, কিন্তু তার দুহাত দিয়ে সে অহনাকে আগলে রেখেছে। বাইরে আসা মাত্রই আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ওরে আমার কলিজার টুকরা, তুই বেঁচে আছিস? আমি তো ভেবেছিলাম তোকে আর ইহু জীবনও দেখতে পাবো না। অহনার মা দৌড়ে এসে অহনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ইমন এবং ইমনের মাও সেখানে দাঁড়িয়েছিলেন। ইমন যখন অপরাধীর মতো অহনার দিকে এগোতে চাইল, অহনা তখনও আরিয়ানের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে ইমন তো বাইরে ছিল, সে কেন এলো না? আর এই আরিয়ান, যাকে সে নিচু মনে করত, সে কিভাবে জীবনে পরোয়া না করে ভেতরে ঢুকলো? অহনা ভাষা হারিয়ে ফেলেছে। সে আরিয়ানের সেই রাগী কিন্তু দরদি কণ্ঠটা বলতে পারছে না। যদি আপনার কিছু হয়ে যেত? আরিয়ান অহনাকে তার মায়ের কাছে বুঝিয়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে মাটিতে বসে পড়ল। সে খুব জোরে জোরে হাঁপাচ্ছে। ইমন এগিয়ে এসে আরিয়ানের পাশে দাঁড়ালো। থ্যাঙ্কস আরিয়ান, তুমি আজকে যা করেছো তা কেউ পারে না। আমি আসলে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মা কিছুতেই যেতে দিচ্ছিল না। আরিয়ান ইমনের দিকে একবার তাকালো, তারপর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। তার চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধু এক অদ্ভুত ক্লান্তি। অহনা ইমনের অজুহাত শুনে মনে মনে হাসলো। সে বুঝতে পারল বিপদের সময় কে জীবন বাজি রাখে আর কে শুধু দাঁড়িয়ে তামাশা দেখে। আরিয়ানের এই অবদান অহনার মনের সব দেওয়াল এক নিমিষে ভেঙে দিল। শপিং মলের সেই ভয়াবহ আগুনের ঘটনার পর সবার মনে একটাই আতঙ্ক রয়ে গেছে। বাড়িতে ফেরার পর অহনার মা বারবার অহনাকে জড়িয়ে ধরছেন আর আরিয়ানের প্রশংসা করছেন। পুরো বাড়িতে একটা থমথমে ভাব থাকলেও নিলয় চৌধুরীর কড়া নির্দেশে বিয়ের তোড়জোড় আবারও পুরোদমে শুরু হয়ে গেছে। কারণ আর মাত্র 2 দিন পরে অহনার গায়ে হলুদ, আর তার পরের দিনই বিয়ে। সময় খুব কমই, তাই সবাই এখন হাড়ভাঙ্গা খাটুনি খাটছে। ইমন বাড়িতে আসার পর থেকে খুবই অস্বস্তিতে আছে। সে জানে মলের বাইরে তার মাতাকে আটকে রাখলেও অহনার চোখে সে ছোট হয়ে গেছে। ইমন সুযোগ বুঝে অহনার ঘরের বারান্দায় গেল তাকে সরি বলার জন্য। অহনা শোনো, তুমি কি আমার উপর রেগে আছো? বিশ্বাস করো, আমি ভেতরে যেতে চেয়েছিলাম, কিন্তু মা যেভাবে আমার হাতটা চেপে ধরে কাঁদছিলেন, আমি ওনার অবাধ্য হতে পারিনি। আমি সত্যিই সরি। অহনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোড়া ওনার এক কোণা দেখছিল। ইমনের কথা শুনে সে একটা দীর্ঘশ্বাস পেল। সে ইমনের দিকে একবার তাকালো, কিন্তু তার চোখে সেই আগের মতো ভালোবাসা বা টান নেই। তোমাকে এখন সরি বলতে হবে না ইমন, ওসব ভুলে যাও। আমার মাথাটা খুব ধরেছে, আমি এখন বিশ্রাম নিতে চাই, তুমি নিচে যাও। অহনা কোনো সুযোগ না দিয়ে ইমনকে উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে গেল। ইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো অহনা কিভাবে তাকে এড়িয়ে চলে গেল। অহনার মনে এখন ইমনের প্রতি এক অদ্ভুত ঘৃণা আর আরিয়ানের প্রতি এক চাপা সম্মান কাজ করছে। এদিকে আরিয়ানের সাহসিকতার গল্প এখন পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে, আর নিহত আরিয়ানের এই রূপ দেখে পুরোপুরি তার ভক্ত বা ফ্যান হয়ে গেছে। সে এখন সারাক্ষণ আরিয়ানের পিছু পিছু ঘুরছে। আরিয়ান যেখানে যাচ্ছে নিহা সেখানেই হাজির। আরিয়ান ভাইয়া, আপনি তো সত্যিকারের হিরো। সিনেমার হিরোরাও তো আগুনের মধ্যে এভাবে লাফ দেয় না। আপনার কি খুব ভয় লাগছিল? হাতটা দেখি তো কতটা পুড়েছে। নেহা, এসব কিছু না, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আপনি বড় সাহেবের জন্য 1 কাপ চা পাঠাতে পারবেন? ওনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। চা তো পাঠাবই, কিন্তু তার আগে আপনাকে এই মলমটা লাগিয়ে দিতে হবে। শুনুন না, আপনি কি সব মেয়েদের জন্যই এভাবে জীবন দিতে পারেন, নাকি অহনা আপুর জন্য স্পেশাল কোনো ব্যাপার আছে? হুম। আপনি ছোট মানুষ, সব বিষয়ে এত কথা বলেন কেন? যা বললাম সেটা করুন। আমি ডেকোরেশনের লোকগুলোর সাথে কথা বলতে যাচ্ছি।
আরিয়ান নেহার পাগলামিগুলো মুখ বুজে সহ্য করছে। সে জানে নেহা চঞ্চল আর বয়সে ছোট, তাই সে তার কোনো কথায় রাগ করছে না। কিন্তু দূর থেকে অহনা নেহার এই আরিয়ানের হাত ধরা বা ওর সাথে ঘেঁষাঘেঁষি করাটা একদম সহ্য করতে পারছে না। বাড়ির কাজের মাঝেও অহনার চোখ বারবার আরিয়ানকে খুঁজছে। বিকেলের দিকে যখন বাড়িতে গায়ে হলুদের স্টেজ বাঁধার কাজ চলছিল, তখন আরিয়ান বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে কাজ তদারকি করছিল। নিহা তখন এক বাটি মিষ্টি নিয়ে আরিয়ানের মুখে তুলে দেওয়ার চেষ্টা করছিল। একটু খেয়ে নিন না আরিয়ান ভাইয়া, সারাদিন তো কিছু খাননি, আমার হাতে খেলে কি মান সম্মান চলে যাবে? আরিয়ান না করতে পারছিল না, আবার খেতেও চাইছিল না। ঠিক সেই সময় অহনা সেখান দিয়ে যাচ্ছিল। দৃশ্যটা দেখে অহনার ভেতরটা জ্বলে উঠল। সে গটগট করে আরিয়ানের কাছে এগিয়ে গেল। আরিয়ান, তোকে এখানে কাজ করতে পাঠানো হয়েছে নাকি প্রেম করতে? নেহা, তুই এখানে কি করছিস? যা ভেতরে গিয়ে মাকে সাহায্য কর। আর তুই আরিয়ান, এক্ষুনি গেস্ট হাউসে যা। তোর এই নাটক আমার বাড়িতে চলবে না। ম্যাডাম, আমি তো কিছু করিনি, নেহা আপু জোর করছিল। মুখ একদম বন্ধ রাখবি। তুই সব সময় নেহার সাথে এত মাখামাখি কেন করিস? বড় সাহেবের চোখে ভালো সাজা হচ্ছে, আর এদিকে এসব চলছে। যা এখান থেকে। আরিয়ান মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। নেহা মুখ ঝামটা দিয়ে অন্যদিকে চলে গেল। অহনা একা দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সে নিজেই বুঝতে পারছে না সে কেন আরিয়ানের উপর এত বেশি রিয়াক্ট করছে। সামনে তার বিয়ে, ইমনের ঘরণী হতে হবে তাকে, অথচ তার পুরো পৃথিবীটা এখনোই শান্ত চেহারাটার চারপাশে ঘুরছে। আরিয়ানের প্রতি এই তীব্র ঈর্ষা আর অধিকারবোধ অহনাকে এক চরম দোটানায় ফেলে দিয়েছে। গায়ে হলুদের আগের রাত, পুরো বাড়ি মেহমান আর আত্মীয় স্বজনের ঠাসা। অহনা নিজের ঘরে বসেছিল, তার মাথায় হাজারটা চিন্তা। কাল তার গায়ে হলুদ, অথচ মনের মধ্যে কোনো আনন্দ নেই। এমন সময় নেহা একরাশ হাসি নিয়ে অহনার ঘরে ঢুকলো। দুই বোন মিলে বিছানায় বসে টুকটাক বিয়ের গহনা আর সাজগোজ নিয়ে হাসাহাসি করছিল। কথা বলতে বলতে হঠাৎ নেহা সিরিয়াস হয়ে গেল। জানিস আপু, কাল তোর গায়ে হলুদ, তারপর বিয়ে। নিয়ম অনুযায়ী তোর পরে তো আমাদের বাড়িতে আমার বিয়ের পালাই আসবে, তাই না? তুই এখনো অনেক ছোট নেহা, সবে মাত্রই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়িস। এখন থেকে বিয়ের চিন্তা শুরু করে দিলি? আগে পড়াশোনা শেষ কর। আরে ধুর, পড়াশোনা তো চলবেই। তবে ঠিক আছে, তোর পরে যেহেতু আমার বিয়ে, তাই আমি আমার বরটা আগে থেকে ঠিক করে রেখেছি। আমি লটারি জিতে গেছি আপু। নেহার মুখে এমন আত্মবিশ্বাসের কথা শুনে অহনা ভীষণ অবাক হলো। সে ভাবতে পারেনি নেহা এই বয়সে কাউকে পছন্দ করে ফেলেছে। অহনা কৌতূহলী হয়ে নেহার দিকে তাকালো। বলিস কি, কাকে পছন্দ করেছিস তুই? আমাদের পরিচিত কেউ? জানিস আপু, আমার না আরিয়ান ভাইয়াকে অনেক ভালো লাগে। মানুষটা কেমন হিরো হিরো। ওই দিন আগুনের ভেতর থেকে যেভাবে তোকে বাঁচিয়ে আনলো, আমি তো তখনই ওর প্রেমে পড়ে গেছি। আমার আরিয়ান ভাইয়াকে খুব পছন্দ হয়েছে। আমি ঠিক করেছি তোর বিয়ের পরেই আম্মুকে বলবো আরিয়ান ভাইয়ার পরিবারের সাথে কথা বলতে। আমি আরিয়ান ভাইয়াকেই ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। নেহার মুখ থেকে আরিয়ানকে ভালোবাসার কথা শুনে অহনা যেন আকাশ থেকে পড়ল। তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। সে আরিয়ানকে যে এতদিন ঘৃণা করে এসেছে, যার সাথে তার একটা গোপন বিয়ে হয়ে আছে, সে আরিয়ানকে এখন তার নিজের ছোট বোন ভালোবাসার কথা বলছে। অহনার রাগে দুঃখে দিশেহারা হয়ে গেল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করতে পারছে না। নেহা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস তুই কি বলছিস? আরিয়ান আমাদের অফিসের স্টাফ, ও আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আর তুই তো বাচ্চা একটা মেয়ে। এখন এইসব প্রেম ভালোবাসা আর বিয়ের কথা তোকে মানায় না। কেন মানাবে না কেন? ভালোবাসা কি বয়স দেখে হয়? আর স্ট্যাটাস দিয়ে কি হবে? আরিয়ান ভাইয়া দেখতে কত হ্যান্ডসাম, কত সাহসী। তুই দেখিস, আমি আরিয়ান ভাইয়াকে পটিয়েই ছাড়বো। উনি তো আমাকে ছোট মনে করেন, কিন্তু আমি ওনাকে বুঝিয়ে দিব আমি ওনাকে কতটা ভালোবাসি। অহনা মনে মনে তখন তেলে বেগুনে জ্বলে উঠছে। তার ইচ্ছে করছে নেহাকে এক চড় মেরে ঘর থেকে বের করে দিতে, কিন্তু হাজার হলো নেহা তার ছোট বোন, তার উপর কোনো রাগ প্রকাশ করা যাচ্ছে না। অহনা ভেতরে ঈর্ষা আগ্নেয়গিরির মতো ফুটছে। তার মনে হচ্ছে আরিয়ান তো অন্য কারোর হতে পারে না, আরিয়ান তো তার। কিন্তু পরক্ষণে তার মনে পড়ল সে তো আরিয়ানকে অস্বীকার করেছে। নেহা, তুই এখন যা এখান থেকে, আমার খুব ঘুম পাচ্ছে। আর শোন,
এইসব বাজে বাজে চিন্তা মাথা থেকে বের করে দে। আরিয়ান তোর জন্য না। সেটা সময় বলে দিবে আপু। দেখিস তোর বিয়ে শেষ হতে হতেই আমি আরিয়ান ভাইয়ের সাথে আমার সম্পর্কটা পাকাপোক্ত করে ফেলবো। শুভরাত্রি। নেহা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। অহনা বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। তার দু চোখ দিয়ে অজান্তে পানি গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছে না সে কেন এত কষ্ট পাচ্ছে। আরিয়ানকে কি সে সত্যি ভালোবেসে ফেলেছে, নাকি এটা শুধু অধিকার বোধ? কাল তার গায়ে হলুদ, কিন্তু তার পুরো সত্তা জুড়ে এখন শুধু আরিয়ান আর নেহার ওই কথাগুলো বিষের মতো বাজছে। অহনা মনে মনে ভাবলো আরিয়ানকে সে কিছুতেই নেহার হতে দেবে না, কিন্তু কিভাবে আটকাবে? নেহার কথাগুলো শোনার পর অহনার মাথার ভেতর যেন আগুন জ্বলছে। সে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। তার বারবার মনে হচ্ছে আরিয়ানকে সে ঘৃণা করুক বা পছন্দ করুক, আরিয়ান তো অন্য কারোর হতে পারে না। আরিয়ান যে বিবাহিত এবং তার স্ত্রী যে স্বয়ং অহনা, এই সত্যটা সে ছাড়া আর কেউ জানে না। রাগে আর জেদে অন্ধ হয়ে অহনা আরিয়ানকে খুঁজতে বের হলো। সারা বাড়ি খুঁজে কোথাও না পেয়ে সে দেখলো আরিয়ান পেছনে বাগানের ডেকোরেশনের কাজ তদারকি করছে। সবার সামনে আরিয়ানকে ডাকা ঠিক হবে না ভেবে অহনা বাড়ির ছোট্ট একটা ছেলেকে দিয়ে আরিয়ানকে খবর পাঠালো। তাকে মিথ্যা করে বলে পাঠানো হলো যে পেছনের স্টোর রুমে কিছু লাইট নষ্ট হয়ে গেছে। আরিয়ান কোনো কিছু না ভেবে স্টোর রুমের দিকে এগিয়ে গেল। আরিয়ান স্টোর রুমে ঢোকা মাত্রই অহনা চট করে পেছন থেকে দরজা লক করে দিল। স্টোর রুমের আবছা আলোয় অহনা আরিয়ানকে সজোরে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। সে আরিয়ানের কলার শক্ত করে ধরে রাগী চোখে তাকালো। কি সমস্যা তোর আরিয়ান? তুই আসলে চাসটা কি? এইভাবে কেন তুই নেহার মনে আশা জাগাচ্ছিস? কেন তাকে নিজের দিকে টানার চেষ্টা করছিস? ম্যাডাম, আপনি হুট করে এমন করছেন কেন? আমি তো কিছুই বুঝছি না। উত্তর দিচ্ছিস না কেন? নেহা তোকে ভালোবাসতে শুরু করেছে। কেন তুই সবার সামনে এত ভালো মানুষই আর হিরোগিরি দেখাচ্ছিস? ও তো বাচ্চা একটা মেয়ে, ওর সামনে কেন এত নাটক করছিস? ওকে অন্তত ছেড়ে দে। ম্যাডাম, আপনি কি সব বলছেন? আমি আবার কখন নেহাপুর মনে আশা জাগালাম? আমি তো শুধু বড় সাহেবের দেওয়া কাজগুলো করছি। একদম চুপ কর। আমি নিজের চোখে দেখেছি তুই কিভাবে ওর সামনে হাসাহাসি করিস, ওর হাত থেকে মিষ্টি খাস। তুই কি ভুলে যাচ্ছিস যে তুই বিবাহিত? তোর একটুও লজ্জা নেই? বিবাহিত শব্দটা অহনার মুখে শুনে আরিয়ানের ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল অহনা আসলে প্রচণ্ড হিংসার রাগে এসব বলছে। আরিয়ান ভাবল অহনাকে আরেকটু রাগিয়ে দিলে কেমন হয়। সে তখন একটু মজা করে কথা বলতে শুরু করলো। বিবাহিত? কিসের বিবাহিত ম্যাডাম? কে বিবাহিত? আমি তো জানি আমি একদম অবিবাহিত। তুই কি পাগল হয়ে গেছিস? কাবির নামার কথা ভুলে গেছিস? কবুল বলেছিস, সেটা কি মনে নেই তোর? ও, এই বিয়ের কথা বলছেন? আপনি তো বলেছিলেন আপনি ওই বিয়ে মানেন না। আপনি বলেছিলেন আমি আপনার স্বামী নই, শুধুই একজন কর্মচারী। যেহেতু আপনি নিজেই ওই সম্পর্কটা অস্বীকার করেছেন, তার মানে তো আমি এখন পুরোপুরি মুক্ত। আর আমি যদি এখন অন্য কাউকে পছন্দ করি বা কেউ যদি আমাকে ভালোবাসে, তাতে আপনার এত রাগ কেন? তুই তুই বলছিস তুই অবিবাহিত? হ্যাঁ, আপনি ইমনের সাথে বিয়ে করে সুখে সংসার করবেন, তো আমি যদি নেহার সাথে নতুন করে কিছু শুরু করি তাতে সমস্যা কোথায়? অন্তত নেহা তো আমাকে সম্মান দেয়, আমার খেয়াল রাখে। আরিয়ানের এই শান্ত গলার কথাগুলো অহনার বুকে তীরের মতো বিঁধল। সে রাগে আর অভিমানে আরিয়ানের গলা ছেড়ে দিয়ে পিছিয়ে এলো। অহনা বুঝতে পারছে না কেন তার এত কষ্ট হচ্ছে যে আরিয়ানকে সে দুদিন আগেও দেখতে পারতো না। আজ তাকে অন্যের সাথে কল্পনা করাটাও তার সহ্য হচ্ছে না। আরিয়ানের মুখে নেহার প্রতি পক্ষপাতের কথা শুনে অহনা এবার যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার চোখ মুখ লাল হয়ে গেছে। আরিয়ান যখন দেখলো অহনা রাগে ফুঁসছে তখন সে মনে মনে হাসলো। সে বুঝতে পারলো অহনা আসলে ঈর্ষায় চলছে। অহনাকে আরেকটু খেপিয়ে দেওয়ার জন্য আরিয়ান আবারও বলতে শুরু করলো। ম্যাডাম, নেহা কিন্তু দেখতে অনেক সুন্দরী, আর ও আমাকে যেভাবে ভালোবাসার কথা বলে তাতে আমার মনে হয় আমার ভাগ্যটা এবার খুলে যাবে। আপনি ইমনের সাথে আপনার পছন্দের জীবন বেছে নিয়েছেন, আমি কেন নেহার ভালোবাসাকে ফিরিয়ে দেব? আরিয়ানের মুখে নেহার জন্য এমন প্রশংসা শুনে অহনার শরীরের রক্ত যেন টকবক করে ফুটে উঠল। তার মাথায় তখন আর কোনো ভালো মন্দর চিন্তা ছিল না। সে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই আরিয়ানের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল।
আরিয়ানকে দেওয়ালের সাথে আরো জোরে চেপে ধরে সে সরাসরি আরিয়ানের ঠোঁটে নিজের ঠোঁট টুপিয়ে দিল। অহনা তখন হিতাহিত জ্ঞান হারিয়ে আরিয়ানকে গভীরভাবে কিস করতে শুরু করলো। এটা কেবল ভালোবাসা ছিল না, এটা ছিল মনের ভেতর জমে থাকা দীর্ঘদিনের রাগ, ঘৃণা আর তীব্র অধিকার বোধের বহিঃপ্রকাশ। সে আরিয়ানকে যেন পিষে ফেলতে চাইছে। রাগের মাথায় অহনা আরিয়ানের ওপর এক প্রকার অত্যাচারী শুরু করে দিল। সে আরিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। তার দাঁতের আঘাতে আরিয়ানের ঠোঁট কেটে যাওয়ার উপক্রম হলো, কিন্তু অহনা থামল না। সে যেন আজ বুঝিয়ে দিতে চায় যে আরিয়ান শুধু তারই, অন্য কারণ নয়। আরিয়ান প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল। সে কল্পনা করতে পারেনি যে অহনা এত বড় একটা কাণ্ড করে বসবে। অহনার এই পাগলামি দেখে আরিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। সে অহনাকে সরানোর চেষ্টা করল না, বরং এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পুরো স্টেরুমে স্তব্ধতা ভেঙে কেবল তাদের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো। অহনা দাঁতের জোরে আরিয়ানের ঠোঁট কেটে রক্ত বের হতে শুরু করলো। রক্তের স্বাদ মুখে লাগতে অহনা যেন হুঁশ ফিরল। সে আরিয়ানকে ছেড়ে দিয়ে পিছিয়ে দাঁড়ালো। সে হাঁপাচ্ছে আর তার বুকটা জোরে জোরে ওঠানামা করছে। এলোমেলো চুলে সে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান হাত দিয়ে ঠোঁট থেকে রক্ত মুছে নিল। তার মুখটা একদম শক্ত হয়ে গেল। ম্যাম, এবার আপনার এখান থেকে যাওয়া উচিত। আর কিছুক্ষণের মধ্যে আপনার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। সবাই আপনাকে খুঁজছে। আরিয়ানের এই কঠিন আর ঠান্ডা কথা শুনে অহনার ভেতরটা কেঁপে উঠল। তার রাগ মুহূর্তে শেষ হয়ে গিয়ে এক অদ্ভুত কষ্ট শুরু হলো। সে খুব নিচু আর কাতর গলায় আরিয়ানকে ডাকলো। আরিয়ান, প্লিজ ম্যাম, অন্য কেউ দেখলে বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। আমি চাই না আমার কারণে বড় সাহেবের কোনো ক্ষতি হোক বা ওনার সম্মান নষ্ট হোক। আপনি যান, গিয়ে তৈরি হন। আরিয়ান একবারও অহনার চোখের দিকে তাকালো না। সে সোজা গিয়ে দরজা খুলে দিল যাতে অহনা বেরিয়ে যেতে পারে। অহনা সেই ঘরে একা দাঁড়িয়ে রইল। তার মনে হতে লাগলো সে আরিয়ানকে নিজের কাছে টান দিকে উল্টো আরও দূরে ঠেলে দিল। স্টোর রুম থেকে বের হওয়ার পর অহনার পুরো শরীর কাঁপছে। সে নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার নিজের উপরই নিজের রাগ হচ্ছে। অন্যদিকে আরিয়ান ঠোঁটে রক্ত মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে আবারও কাজের তদারক দিকে ফিরে এলো। কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। অহনা হলুদ শাড়ি পরে সোফায় বসে আছে, কিন্তু তার চোখ বারবার আরিয়ানকে খুঁজছে। আরিয়ান তখন মেহমানদের আপ্যায়নে ব্যস্ত। ঠিক তখনই নেহা আরিয়ানের কাছে এগিয়ে গেল। আরে আরিয়ান ভাইয়া, আপনার ঠোঁটে এক কোণ এমন লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে কেটে গেছে। কি হয়েছে আপনার? ও, এটা তেমন কিছু না নেহা আপু। কাজ করার সময় একটা কাচের আলমারির কোনায় লেগে একটু ছাল উঠে গেছে, আমি খেয়াল করিনি। বলেন কি? অনেকখানি তো কেটেছে, রক্ত বের হচ্ছে না। আমি কি মলম এনে দিব? আপনি তো নিজের শরীরে একদমই যত্ন নেন না দেখছি। আরে না না, একদম লাগবে না। আপনি যান, অনুষ্ঠান এনজয় করুন, আমি একদম ঠিক আছি। আরিয়ান খুব সুন্দর করে হাসি মুখে কথাগুলো বলে নেহাকে আশ্বস্ত করলো। নেহা আরিয়ানের হাসিতে যেন আরো বেশি গলে গেল। সে আরিয়ানের বাহুতে হাত দিয়ে আরো কিছু একটা বলে হাসতে লাগলো। দূরে বসে এই দৃশ্য দেখে অহনার কলিজা জ্বলে খাক হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে এইমাত্র যে ঠোঁটে সে কামড় দিল, সেই ঠোঁট দিয়ে আরিয়ানের অন্য একটা মেয়ের সাথে এত স্বাভাবিকভাবে হাসছে কিভাবে। আরিয়ানের এই সুন্দর আর শালীন ব্যবহারই এখন অহনার কাছে বিষ মনে হচ্ছে। ইমন অহনার পাশে বসে কথা বলার চেষ্টা করছে, কিন্তু অহনার সেদিকে কোনো খেয়াল নেই। তার পুরো মনোযোগ আরিয়ানের দিকে। অহনার মনে হচ্ছে আরিয়ান ইচ্ছে করে তাকে দেখানোর জন্য নেহার সাথে এত মাখামাখি করছে। লোকটা কি পাথর নাকি? এই মাত্র যা হলো তারপরও এত শান্ত থাকে কিভাবে? নেহা ওর এত কাছে ঘেঁষছে আর ও দিব্যি হাসছে। আমি কি ওর কাছে কিছুই না? অহনার ইচ্ছে করছে অনুষ্ঠান ছেড়ে গিয়ে আরিয়ানকে আবার সেই স্টোর রুমে টেনে নিয়ে যেতে, কিন্তু চারিদিকে এত মানুষ আর বাবার সম্মানের কথা ভেবে সে নিজেকে কোনো মতে আটকে রাখলো। তবে তার ভেতরে জেদটা এবার আরো ভয়ঙ্কর রূপ নিল। পুরো হলুদের অনুষ্ঠান জুড়ে অহনার ভেতরটা রাগে আর যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। আরিয়ান কয়েকবার আর চোখে অহনার অস্থিরতা লক্ষ্য করলেও কোনো রিয়াকশন দিল না। সে একদম স্বাভাবিক থেকে নিজের কাজ করে গেল। অনুষ্ঠান শেষ হওয়ার পরই সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, অহনা তখন একা ছাদের রেলিং ধরে মনমরা হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখের কোণে জল চিকচিক করছে। সে অনুভব করলো পাশে কেউ এসে দাঁড়িয়েছে।
তাকিয়ে দেখে তার বাবা নিলয় চৌধুরী দাঁড়িয়ে আছেন। বাবা, তুমি এখানে এই মাঝরাতে ঘুমাওনি কেন? আমার চ্যাম্পিয়নের চোখে পানি দেখলে এই বুড়ো বাবা ঘুমায় কি করে বলতো? না বাবা, আসলে কাল বিয়ে তো, তোমাদের ছেড়ে চলে যাব ভেবে মনটা খারাপ লাগছে, তাই একটু কাঁদছিলাম। আমার চ্যাম্পিয়ন দেখছি জীবনে সত্যি সত্যি চ্যাম্পিয়ন হতে চলেছে। তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না? তোরা রাঙামাটি যাওয়ার পর সেখানে কি হয়েছে, তোদের মধ্যে কি সম্পর্ক, সব খবরই আমার কানে এসেছে। আমি অসুস্থ হতে পারি, কিন্তু এতটা অচল হইনি যতটা তুই আমাকে ভাবছিস। বাবা, তুমি সব জানতে? হ্যাঁ মা, আমি জানতাম, কিন্তু আমি চাচ্ছিলাম তোরা দুইজন উপলব্ধি কর যে তোদের মনে আসলে কি আছে। আমি অনেক আগেই বুঝেছিলাম যে আরিয়ানের মতো ছেলে তোকে যতটা ভালো রাখবে আর যতটা ভালোবাসবে তেমনটা আর কেউ পারবে না। তাহলে তুমি কেন ইমনের সাথে বিয়ের আয়োজন করে আমাকে এমন বিপদে ফেললে? এখন আমি কি করব বাবা? পালিয়ে যা মা। বাবা, তুমি নিজের মেয়েকে বিয়ের রাতে পালানোর বুদ্ধি দিচ্ছ? মেয়ের ভালোর জন্য মেয়েকে পালানো তো সাহায্য করাটা বাবার জন্য পুণ্যের কাজ। দেরি করিস না, তাড়াতাড়ি পালিয়ে যা। আরিয়ান নিচে বাইক নিয়ে তোর জন্য অপেক্ষা করছে। বাবার কথা শুনে অহনা অবাক হয়ে ছাদ থেকে নিচে তাকালো। দেখলো গেটের সামনে আরিয়ান দাঁড়িয়ে আছে। কালো কালারের লেদারের জ্যাকেট, কালো শার্ট আর কালো প্যান্ট এ আরিয়ানকে মারাত্মক সুন্দর লাগছে। তার ফর্সা গায়ের রং কালো পোশাকে যেন আরো বেশি ফুটে উঠেছে। সে একটা কালো বাইক নিয়ে একদম তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। অহনা অবাক হয়ে একবার তার বাবার দিকে আর একবার নিচে আরিয়ানের চোখের ইশারায় যাওয়ার জন্য সাহস দিল। অহনার মুখে একগাল হাসি ফুটে উঠল। সে দৌড়ে গিয়ে নিলয় চৌধুরীকে জড়িয়ে ধরল আর তার গালে একটা হালকা চুম খেলো। এরপর দ্রুত ছাদ থেকে নিচে নেমে এলো। নিচে নেমে গেটের কাছে দাঁড়িয়ে সে বাবাকে হাত নেড়ে টাটা দিল। নিলয় চৌধুরী তৃপ্তি হাসি নিয়ে মেয়ের খুশির দিকে তাকিয়ে রইলেন। অহনা দ্রুত দৌড়ে গিয়ে আরিয়ানের বাইকের পেছনে বসলো। আরিয়ান বাইক স্টার্ট দিয়ে একটানে বাড়ির সীমানা ছাড়িয়ে অনেক দূরে চলে গেল। ছাদের উপর দাঁড়িয়ে নিলয় চৌধুরী অনেকক্ষণ তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন নিজের সন্তানকে সুখী দেখার এক পরম শান্তি। আরিয়ান বাইকের গতি বাড়িয়ে দিল। বাতাসের চাপটাই অহনার চুল উঠছে। সে আরিয়ানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ আগে মনে ভেতর যে ভয় আর অস্থিরতা ছিল, এখন সেখানে কেবল একরাশ শান্তি। বাইক বেশ অনেকটা দূরে আসার পর একটা ফাঁকা নিরিবিলি জায়গায় পৌঁছালো। দুপাশে বড় বড় গাছ আর মাঝখানে পিচঢালা রাস্তা। অহনা হঠাৎ আরিয়ানের কানে কাছে মুখ নিয়ে বাইক থামাতে বলল। আরিয়ান অবাক হয়ে বাইকটা রাস্তার এক পাশে দাঁড় করালো। অহনা বাইক থেকে নেমে আরিয়ানকেও নামতে বলল। আরিয়ান যখন সামনে এসে দাঁড়ালো, অহনা তার চোখের দিকে সরাসরি তাকালো। তুই আগে থেকে জানতি যে বাবা সব জানে? তুই আর বাবা মিলে কি এই পুরো নাটকটা করেছিস? আপনি এমন কেন ভাবছেন ম্যাডাম? উত্তর দে আমাকে। তুই আর বাবা মিলে আমাকে এতদিন কেন এত কষ্ট দিলি আরিয়ান? কেন আমাকে ওভাবে সহ্য করলি? কেন একবারও নিজের অধিকার নিয়ে সামনে দাঁড়ালি না? তুই জানিস আমার ভেতরে কি হচ্ছিল? কেন এত কষ্ট দিলি আমাকে? অহনা আরিয়ানের বুকে দুহাত দিয়ে কিলঘুষি মারতে শুরু করলো। তার চোখে তখন জল আর মুখে রাজ্যের অভিমান। আরিয়ান অহনার দুহাত আলতো করে ধরে ফেল। সে খুব মায়াবী চোখে অহনার দিকে তাকালো। কষ্ট কি আপনি আমাকে কম দিয়েছেন? আপনি তো আমাকে মানুষ বলেই মনে করতেন না, সারাক্ষণ অপমান করতেন। তাই বলে তুই এভাবে শোধ নিবি? আমাকে পুড়িয়ে মারবি? শোধ কেন নেব? এটাই ভালোবাসার মন্ত্র। যত পুড়বে তত খাঁটি হবে। সোনা যেমন আগুনে পুড়লে খাঁটি হয়, ভালোবাসাটাও ঠিক তেমন। আপনি আমাকে কতটা চান সেটা বোঝার জন্য এই আগুনের দরকার ছিল। এখন দেখেন, আপনি নিজেই আপনার সব অহংকার ভেঙে আমার কাছে ছুটে এসেছেন। আরিয়ানের এই কথাই অহনার সব রাগ পানি হয়ে গেল। সে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। সে আরিয়ানকে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে মুখ লুকালো। খোলা আকাশের নিচে তখন চাঁদের আলো চারপাশটা মায়াবী করে তুলেছে। আরিয়ানও তাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল। তারা দুজনেই এক গভীর ঘোরের মধ্যে ডুবে গেল। আরিয়ান নিচু হয়ে অহনার কপালে একটা চুমু খেলো। এরপর দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে একে অপরের খুব কাছে চলে এলো। সে নির্জন রাস্তার ধারে খোলা আকাশের নিচে তারা একে অপরকে গভীরভাবে কিস করলো। তাতে সেই চুম্বনে ছিল এতদিন ধরে জমে থাকা সব মান, অভিমান আর না পাওয়ার যন্ত্রণার মুক্তি।
বেশ কিছুক্ষণ পর অহনা আরিয়ানের বুক থেকে মাথা তুলে মুখটা একটু সরিয়ে নিল। তার চোখে মুখে তখন রাজ্যের দুষ্টামি। এই আমরা তো পালিয়ে এলাম, কিন্তু এখন যাব কোথায় আরিয়ান? কাল সকালে তো বাড়িতে হুলুস্থুল পড়ে যাবে, ইমনের পরিবার তো তোলপাড় করবে। আমরা থাকবো কোথায়? কেন? সেই রাঙামাটি, যে রাঙামাটি আমাদের জুড়ে দিয়েছিল, এখন সেই রাঙামাটি আমাদের ত্যাগ করে দেবে। আরিয়ানের কথা শুনে অহনা হাসতে হাসতে আবারও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান বাইক স্টার্ট দিল। অহনা তার কাঁধে মাথা রেখে ভবিষ্যতের এক নতুন স্বপ্নের দিকে এগিয়ে চলল। রাতের নিস্তব্ধতা চিরে বাইকের শব্দটা অনেক দূর পর্যন্ত শোনা যেতে লাগলো। আজ আর কোনো ম্যাডাম আর কর্মচারী গল্প নয়, আজ থেকে শুরু হলো আরিয়ান আর অহনার এক নতুন জীবনের গল্প।